বলো বলো চির উন্নত বনশীল শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কবিতাটি নাম বাংলা সাহিত্যের প্রতি কিছুটা হলেও অনুরাগ রয়েছে, কিন্তু নজরুলের এই কবিতাটি পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া সম্ভব নয়। গতকাল ছিল 11ই জ্যৈষ্ঠ। সাম্যের কবি, দ্রোহের কবি, প্রতিবাদের কবি, মানবতার কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে বুয়েট সাহিত্য সংসদ পরিবারের পক্ষ থেকে কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমাদের শিডিউল জনিত কিছু সমস্যার কারণে গতকাল আমরা লাইভে আসতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বুয়েট সাহিত্য সংসদ আয়োজিত নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি আফিয়া সিদ্দিকা রাইসা, পুরকৌশল 18। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর আজফর হোসেন স্যার। বর্তমানে তিনি মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটিতে লিবারেল অ্যান্ড ইনডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তিনি কাজ করছেন। ভাষা, সাহিত্য, সাহিত্য তত্ত্ব, সংস্কৃতি, দর্শন, ইতিহাস, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনীতি সম্পর্কে তিনি প্রায় কয়েকশো প্রবন্ধ নিবন্ধ লিখেছেন, যেগুলো বিভিন্ন সময়ে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি ভাষা থেকে তার ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশে থাকাকালীন তিনি বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। 90-এর দশকে প্রকাশিত সাপ্তাহিক সময় পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তিনি। পাশাপাশি ইংরেজি সাপ্তাহিক সানডে এক্সপ্রেসের প্রদায়ক সম্পাদক ছিলেন। একসময় তিনি বাংলাদেশ লেখক শিবিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তার একটি গ্রন্থ হলো দর্শন আখ্যান। বর্তমানে প্রেসেও রয়েছে তার বেশ কয়েকটি বাংলা গ্রন্থ। সেগুলো হলো সাম্রাজ্যবাদ ও সাংস্কৃতিক রাজনীতি, পঠন, শব্দ ও নৈশব্দের রাজনীতি, কেরামতনামা এবং চিহ্ন ভাষা অবশেষে। নজরুল সাহিত্যের অনেক জানা অজানা বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে তিনি উপস্থিত হয়েছেন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে এখন স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, বুয়েট সাহিত্য সংসদ পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই ভূমিকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং বুয়েট সাহিত্য সংসদকেও আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে নিমন্ত্রণ করে আনার জন্য এবং নজরুল নিয়ে কথা বলার জন্য, এবং পিয়াসকেও বিশেষ করে ধন্যবাদ জানাই আমার কাজে তার আগ্রহের জন্য। তো আমি যে কাজটা করব আজকে বলে ভেবেছি সেটা হচ্ছে যে নজরুলের প্রথমত তার জীবন নিয়ে কিছু কথা বলে নেব এবং বিশেষ করে তার জীবনের কিছু না জানা, তুলনামূলকভাবে না জানা ঘটনা, যে ঘটনাগুলোর সচরাচর সামনে আনা হয় না, সেই সব ঘটনার উপর একটু নজর দেব এবং তারপরে নজরুলের কাজের কিছু তুলনামূলকভাবে উপেক্ষিত এবং আকর্ষিত অঞ্চলকে সামনে আনার চেষ্টা করব। তো নজরুলের বংশ পরিচয় নিয়ে একটু কথা বলার দরকার। আমরা তো জানি যে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালে এবং 24শে মে আসলে, এবং বাংলায় 11ই জ্যৈষ্ঠ এবং সাল হচ্ছে 1306। এবং কিন্তু তার বংশ পরিচয় নিয়ে সচরাচর আমরা তেমন একটা কথা বলি না বলেই আমি একটু বলি যে তার সম্রাট শাহ আলমের সময় কবির পূর্বপুরুষগণ তারা পাটনার হাজিপুর থেকে আসেন। পাটনার হাজিপুর আসানসোলের কথা বলা হয়, কিন্তু তার পূর্বপুরুষ পাটনার হাজিপুর থেকে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে আসেন। এটা হচ্ছে ট্র্যাজেক্টরি। এবং মোগল আমলে তাঁরা, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষের গণ বিচারক বা কাজী ছিলেন, কাজী, এবং নজরুল হচ্ছেন এই বংশের সন্তান। এখানে বলা দরকার নজরুলের পিতামহের নাম, সেটা ছিল কাজী আমানুল্লাহ এবং তার পিতা কাজী ফকির আহমেদ, এবং তার মাতামহ ছিলেন
তোফায়েল আলী, এবং তার মায়ের নাম, নজরুলের মায়ের নাম জাহেদা খাতুন। জাহেদা খাতুনকেও আমাদের স্মরণ করা উচিত, যিনি নজরুলকে জন্ম দিয়েছিলেন। এবং এই জাহেদা খাতুনকে নিয়েও আমরা খুব একটা বেশি কথা বলি না, এবং নজরুলের সঙ্গে জাহেদা খাতুনের সম্পর্ক নিয়েও আমরা তেমন কথা বলি না, এবং সেই সম্পর্কটা একটু জটিল এবং সবসময় খুব বেশি স্পষ্ট না। এ নিয়ে এখনো কেউ কেউ গবেষণা করছেন যতদূর জানি। তো যাই হোক, ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রীর গর্ভে 7 জন পুত্র এবং দুইজন কন্যা জন্ম নেন, এবং এর মধ্যে কবির সহোদর 3 ভাই 1 বোন, যেমন কাজী সাহেব জান একজন, আরেকজনের নাম কাজী আলী হোসেন, আরেকজন উম্মে কুলসুম, এবং কাজী নজরুল ইসলাম নিজেই। সাহেব জানের পর 4 পুত্রের কিন্তু আবার অকাল মৃত্যু ঘটে, এবং দুঃখের মধ্যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বলে কাজী নজরুল ইসলামের আমরা জানি একটা ডাকনাম আছে, যে ডাকনামটা হচ্ছে দুখু মিয়া। এই দুখু মিয়া নামে আমরা তাকে চিনি, এই নামেও তার ডাকনাম এটা জানি। কিন্তু নজরুল ইসলামের আরো 2টো নাম ছিল, বেশ মজার নাম, ডাক নাম, যা নজরুল ইসলামকে তার আশেপাশের লোক, গ্রামের লোক ভালোবেসে দিয়েছিলেন। তার একটা হচ্ছে তারা খ্যাপা, নজরুল ইসলামকে তারা খ্যাপা বলে ডাকা হতো। এবং আরেকটা নাম ছিল, দেখতে নজরুল খুব সুন্দর ছিলেন, অবশ্যই আমরা নজরুলকে সুদর্শন বলি, তার ছবি দেখেও আমরা সুদর্শন বলি, কিন্তু ছেলেবেলায় নজরুল ইসলাম দেখতে সুন্দর ছিলেন বলে তাকে নজর আলী বলেও ডাকা হতো। নজর আলী ছিল তার আরেকটা ডাক নাম। তাহলে দুটো মিয়া, আর একটা তারা খ্যাপা, তারপর নজর আলী। আমি জন্মের কথা একটু উল্লেখ করেছি আগে, তবে বলা দরকার যে নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করলেন 1899 সালে, তখন তার বাড়ির পূব দিকে নরোত্তম সিংহের মাজার ছিল, এবং পশ্চিম পাড়ে ছিল মসজিদ। তার মসজিদ এবং মাজার দ্বারা আবৃত। মসজিদ এবং মাজার নজরুলের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমরা জানি সেটা। একেবারে খুব অল্প বয়স থেকে, ছেলেবেলা থেকে, তার জন্মলগ্ন থেকে কবির পিতামহ পিতা আজীবন মাজারের খাদেম ছিলেন, বলা দরকার। এও বলা দরকার যে কবি আবার মাত্র 8 বছর বয়সে কিন্তু পিতৃহীন হন। তিনি তখন গ্রামের মক্তবের ছাত্র। আমরা জানি যে 10 বছর বয়সে তিনি নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেছিলেন, এবং তখন এই 10 বছর বয়স থেকেই তিনি উর্দু এবং ফার্সি ভাষা ভালো করে শেখা শুরু করেছিলেন। বলা দরকার যে আমরা সচরাচর মনে করি যে নজরুল ইসলাম উর্দু এবং ফার্সি ভাষা শিখেছেন পরে গিয়েও শিখেছেন। তিনি ফার্সি ভাষা সাহিত্য নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন তার সঙ্গীত জীবনের এই সময়, এটা অবশ্যই বলা যাবে। কিন্তু আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় তার যে দীক্ষা, এর ইতিহাসটা একেবারে তার ছেলেবেলা থেকেই শুরু করতে হয়, এবং সে ছেলেবেলার কথাই বলতে হয়, মানে যখন তিনি 10 বছর বয়স ছিলেন তখন থেকেই। এবং সংসারের অর্থাভাবের কারণে তার সেই অল্প বয়সেই, যখন তার খেলার বয়স, সেই খেলার বয়সেই ওই মক্তবেই তিনি শিক্ষকতা শুরু করেন। আরবি ভাষাও তিনি শেখেন, অর্থাৎ শুরু থেকে 3টি ভাষা শিখছেন তিনি। বাংলা ভাষা তো আছেই মাতৃভাষা, তার সঙ্গে 3টি ভাষা যুক্ত হয়েছে ছেলেবেলা থেকে, আরবি, ফার্সি এবং উর্দু। তবে বলা দরকার যে আরবি ও ফার্সি ভাষায় তিনি প্রথম পাঠ নেন তার মক্তব শিক্ষক কাজী বজলে আহমেদের মতো। কিন্তু আর একটু যুক্ত করার দরকার, তার চাচা ছিলেন আরেক কাজী, কাজী বজলে আহমেদ ছিল তার মক্তবের শিক্ষক। তার চাচা ছিল কাজী বজলে করিম। কাজী বজলে করিম নজরুলকে খুব স্নেহ করতেন, কোনো সন্দেহ নেই। এবং কাজী বজলে করিম ছিলেন ফার্সি বিশারদ, ফার্সি ভাষায় তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল, ফার্সি সাহিত্য তার জ্ঞান ছিল, এবং নজরুলকেও দীক্ষা দেওয়ার ক্ষেত্রে ফার্সি ভাষায় তার যে পাঠ শুরু এবং ফার্সি সাহিত্যেও তার যে পাঠ শুরুর ক্ষেত্রে কাজী বজলে করিমের একটা বিশেষ ভূমিকা আছে, যেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তো এবং এও বলা দরকার যে এই 2 কাজী, এরা কিন্তু আরবি ও ফার্সি ভাষায় শুধু সুপণ্ডিত ছিলেন তাই না, তারা এই 2 ভাষাতে কবিতা লিখতে পারতেন। এবং নজরুলেরও ছেলেবেলায় মনে হয়েছিল যে তিনি আরবি এবং ফার্সি এই 2 ভাষাতেও কবিতা লিখবেন। মজার, পরে গিয়ে আমরা দেখি যে নজরুল একজন অসাধারণ অনুবাদক হয়েছেন, আরবি ভাষা থেকে অনুবাদ করেছেন, ফার্সি ভাষা থেকে অনুবাদ করেছেন। আমি সেই প্রসঙ্গে একটু পরে ফিরবো, তবে এখানে ওইটুকু বলে এইবার একটু যুক্ত করার দরকার যে 10 বছর বয়স থেকে 12 বছর বয়সে আমরা দেখছি তার আরবি এবং ফার্সি ভাষা খাদেম এবং মসজিদের খাদেম হওয়া, তারপর মসজিদ এবং মাজারের যে ভূমিকা তার ছিল। কিন্তু 12 বছর বয়সে কবি যুক্ত হচ্ছেন লেটো দলের সাথে। এই যে লেটো দলের সাথে যুক্ত হয়েছেন, কি হলো এখানে? হলো যে তিনি হিন্দু ও পৌরাণিক ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ লাভ করলেন। এবং শুধু সেটা বললেই যথেষ্ট না, অসাধারণ প্রতিভাবান যে কিশোর, যে কি করলেন, এই 12 বছর বয়সে তিনি রচনা করলেন
বেশ কিছু নাটিকা এবং পালা গান, যার কথা আমরা সচরাচর বলি না। আমি তো একটা নাটিকা এবং পালা গানের নাম এখানে উল্লেখ করবো আপনাদের, তাতে এই এই নাম থেকেই বুঝতে পারবেন যে তার বিষয় কি ছিল সেই সময়। এই নাটিকা বা পালা গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মেঘনাদ বধ। এখন মেঘনাদ বধ কাব্য আমরা জানি যে এটা মাইকেল মধুসূদন দত্ত, আমরা মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাদ বধ কাব্য, কিন্তু তার একটা নাটিকা বা পালা গানের শিরোনাম ছিল মেঘনাদ বধ। অন্য শিরোনাম ছিল যেমন দাতা কর্ণ লিখেছেন, শকুনি বধ কবি কালিদাসকে নিয়ে লিখেছেন তিনি। কালিদাসে তার যথেষ্ট আগ্রহ ছিল। রাজপুত্র নামে তার আরেকটি পালা গান আছে আকবর বাদশাহ, আকবর বাদশাহকে নিয়ে নজরুল ইসলামের সেই ছেলেবেলায় যথেষ্ট আগ্রহ ছিল। এগুলো নিয়ে তিনি পালা গান এবং নাটিকা রচনা করেছেন। এবং হিন্দু মুসলিম ঐতিহ্যের যে যৌথ মিলন, এইটা তো নজরুল ইসলামের জীবনে অনেক আগের থেকে শুরু হয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখি যে এটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি নজরুলের সুবাদে, এই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিভূমি এবং জ্ঞানতাত্ত্বিক ভূমি হিসেবে ভূমিকা রেখেছে, কথা অবশ্যই বলা যায়। এবার আসি নজরুলের জীবনের একটু পরবর্তী, তার জীবনের পরবর্তী অংশে। তিনি মাথরুন হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হন। এবং এখানে বলা দরকার যে এই সময় স্কুলে ভর্তি হয়ে যে শিক্ষককে তিনি পেয়েছিলেন, তিনিও নজরুলের জীবনে তার চাচার মতো, তার পার্শ্বিক শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হিন্দু শিক্ষক, এবার তার নাম কুমুদ রঞ্জন মল্লিক। বলা দরকার যে কুমুদ রঞ্জন মল্লিক একজন কবি ছিলেন। কবি কুমুদ রঞ্জন মল্লিককে পেলেন কাজী নজরুল ইসলাম, কিন্তু আর্থিক অনটনের কারণে স্কুলে কাজী নজরুল ইসলাম বেশি দিন থাকতে পারলেন না। অবশ্য কবির স্কুল পালানো ভবঘুরে মনও এর জন্য কিছুটা দায়ী। অর্থাৎ ছেলেবেলা থেকেই তার স্কুলের প্রতি প্রচুর জিনিস তিনি জেনেছেন, ভাষা শিখছেন, একাধিক ভাষা, দারিদ্রের সাথে সংগ্রাম করছেন, একাধিক ভাষা শিখছেন, 3 ভাষা, তারপর বাংলা ভাষা তো আছে, 4 ভাষা নিয়ে কাজ করছেন এবং নাটিকা লিখছেন, পালা গান লিখছেন, আবার যে ভবঘুর মনও ঘুরেও বেড়াতে চেষ্টা করছেন, স্কুলেও থাকতে চাচ্ছেন না। কিন্তু তারপরে কবিকে দেখা যায় কবির গানের আসরে তিনি ঢোল বাজাচ্ছেন। তিনি যে একজন ঢোল বাদক ছিলেন এটাও তো আমরা বলি না, তিনি একজন অসাধারণ ঢোল বাদক ছিলেন। এবং কবি গানের আসরে তিনি ঢোল বাজানো শুরু করেছেন সেই 13, 14, 15 বছর বয়সে। সেই সময় বহেমিয়ান জীবনেও তার সঙ্গীতের প্রতি তো তীব্র আকর্ষণ ছিল তো বটেই, সেটা বেড়ে যাচ্ছে, এটাও দেখেছি। তো এক শীতের রাতে কবি গানের আসরে কবির গান শুনে মুগ্ধ হন এক বাঙালি খ্রিস্টান রেলওয়ে গার্ড সাহেব। তো কি হলো সেটা, তাকে বাবুর্চির কাজ নিয়ে আসেন তার বাসায় প্রসাদ করে, যে বাবুর্চির কাজও শুরু করেছেন অল্প বয়সে। মানে এই জীবনটা যে কত বৈচিত্র্যময়, তার একেবারে শুরু থেকেই আমরা সেটা লক্ষ্য করি। তো যাই হোক, বাবুর্চির কাজ দিয়ে নিয়ে আসেন নিজ বাসায় প্রসাদপুরে। এবং এখানে মদ্যপ গার্ড সাহেবের বাসার কাজ কবিরা পছন্দ। তখন কি হলো, কবি চলে এলেন আসানসোলে। তারপর চাকরি দিলেন চা রুটির দোকানে। আমরা জানি এই বিষয়টা জানি যে চা রুটির দোকানে তিনি চাকরি নিয়েছিলেন, সেখানে তিনি কাজ করেছিলেন এবং তার বেতন ছিল তখন বলা দরকার মাত্র 1 টাকা, খাওয়া ফ্রি, কিন্তু থাকার কোনো ব্যবস্থা ছিল না। তাহলে কি করলেন, পাশের 3 তলার সিঁড়ির নিচে তিনি কি করতেন, সারাদিনের পরিশ্রান্ত দেহ নিয়ে ঘুমিয়ে থাকতেন। আমার এই প্রসঙ্গে আমার একজন অত্যন্ত প্রিয় তাত্ত্বিকের কথা মনে পড়ে, তার নাম হচ্ছে, এটা অন্য জায়গার অন্য দেশে নজরুলের সঙ্গে তার বিস্তর পার্থক্য, আবার কিছুটা ঐক্য আছে, যে ঐক্যের কথা আমি পরে বলবো। এই প্রিয় তাত্ত্বিকের নাম হচ্ছে আন্তোনিও গ্রামশি, ইতালীয় মার্ক্সবাদী লেনিনবাদী দার্শনিক, রাজনীতিক, অ্যাক্টিভিস্ট। এবং তিনি ইউরোপের সবচেয়ে বড় ওয়ার্কিং ক্লাস যে আন্দোলন, সবচেয়ে বড় সেই শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যে আন্দোলন ব্যর্থ হয়েছিল বটে। সেই গ্রামশির অল্প বয়সের যে যন্ত্রণা এবং তার দারিদ্র, তার সেই কথাটা মনে পড়ে। এবং নিজে কাজ করে অল্প বয়সে তার সংসার চালাবার চেষ্টা, এই কথাটা আমার কাছে বিশেষ করে মনে পড়তো। এবং গ্রামশি ছোট ছিল, তাকে বোঝা বইতে হতো, এবং যে বোঝা বইতে হতো তার ওজনের চেয়েও যেন বেশি। বোঝা পাওয়ার পর তার সারা শরীরে ব্যথা করতো এবং তিনি ওই রাত্রে আরেক জায়গায় শুয়ে থেকে কাঁদতেন, সকালবেলা উঠে আবার বোঝা পাওয়া শুরু করতেন। এই ছিল ওই গ্রামশির জীবনে। নজরুলেরও তাই, ওই পরিশ্রান্ত থাকার জায়গা নেই, পরিশ্রান্ত শরীর নিয়ে তিনি এর দোরগোড়ায় ওর দোরগোড়ায় এরকম ভাবে শুয়ে থাকতেন। তাই পাশের সেই 3 তলার সিঁড়ির নিচে একদিন তিনি ঘুমিয়ে ছিলেন। তখন কি হলো, এক পুলিশ সাব ইন্সপেক্টর, তার নাম কাজী রফিজুল্লাহ, তিনি থাকতেন ওই বাড়িতে। নজরুলের পরিচয় হয় তার সঙ্গে এবং তিনি তখন মাসিক 5 টাকায়
নজরুলকে গৃহভৃত্যের কাজে বৃত্ত কাজে নিযুক্ত করেন। এখানে 3 মাস কাটানোর পর কাজী রফিজুল্লাহ স্বগ্রাম ময়মনসিংহ জেলার কাজীর শিমলা গ্রামে কবিকে নিয়ে আসেন এবং দরিরামপুর হাই স্কুলে ক্লাস 7-এ ভর্তি করেন। সেখানে কবিকে বিনা বেতনের পড়ার সুযোগ করে দিয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু বছর খানেক পর প্রধান শিক্ষক অন্যত্র চলে যান, বদলির কাজ, তিনি বদলি হন অন্যত্র। এবং কবিও নতুন পরিবেশে নিজেকে আর খাপ খাওয়াতে পারলেন না। 1914 সালে বার্ষিক পরীক্ষা দিয়ে কাউকে না বলে দেশে ফিরে এলেন। দেশে ফিরে ভর্তি হন শিয়ারশোল রাজ হাই স্কুলে ক্লাস 8-এ। এটা আমরা জানি মোটামুটি ভাবে 1915 থেকে আবার 1917 এই 3 বছরে কবির মোটামুটি ভাবে একটা স্থিতিশীল জীবন ছিল, এটা বলা যাবে। 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন এখানে। এই স্কুলে তিনি পেয়েছিলেন মাসিক 60 টাকা বৃত্তি। আর শিক্ষক হাফিজুল্লাহ নুরুন নবীরও অন্তরঙ্গ সাহচর্য পেয়েছিলেন নজরুল। স্কুলের নজরুলের দ্বিতীয় ভাষা ছিল ফার্সি, আবারও বলা দরকার। আর পেলেন সঙ্গীত শিক্ষক আরেকজনকে, এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নাম হচ্ছে সতীশচন্দ্র কাঞ্জিলাল। সতীশচন্দ্র কাঞ্জিলালকে পেলেন। তার একটা প্রভাব আছে, নজরুলের যে সঙ্গীত প্রীতি লক্ষ্য করে নিজ বাড়িতে নিয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম দিতেন। এই যে উচ্চাঙ্গ সঙ্গীতের হাতে করিয়েছে নজরুল, একেবারে তার অল্প বয়স থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে তিনি তার অভিনিবেশ ছিল। তিনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেছেন এবং এই ক্ষেত্রে সতীশচন্দ্র কাঞ্জিলালের একটা বড় ভূমিকা আছে অবশ্যই, সেটা বলতে হবে। কবির উচ্চাঙ্গ সঙ্গীতের যে অনুশীলন, সেটা পরে গিয়ে দেখি যে কবি উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং আমি অবশ্যই বলবো যে সারা পৃথিবীর ইতিহাসে, সঙ্গীতের ইতিহাসে কাজী নজরুল ইসলাম একটা বিপ্লবী অধ্যায়ের উন্মোচন করেছেন একাধিক অর্থ। যেমন গজল, গজলের প্রবর্তক হয়ে গজলের ক্ষেত্রে গজল রচনা করে সেখানে তিনি তার যে অবদান সেটা রেখেছেন। আবার অন্যদিকে উচ্চাঙ্গ সঙ্গীত যেটাকে বলে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত, সেখানেও নজরুল ইসলামের পরীক্ষা নিরীক্ষা আছে বিভিন্ন রাগ এবং রাগিনী নিয়ে। সেই ক্ষেত্রেও নজরুলের অনন্যতা এবং বিশিষ্টতা অবশ্যই চোখে পড়ে। এবার আসি আরেকটা বিশেষ সময়, সে 1917 সাল। আমরা জানি 1917 সালে রুশ বিপ্লব হয়েছিল, মহান সোভিয়েত বিপ্লব। এবং এই বিপ্লব নজরুলের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই অর্থে যে নজরুলের জীবনে তার রাজনীতি মনস্কতার ক্ষেত্রে, তার চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই সমাজতান্ত্রিক বিপ্লব, প্রথম বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে প্রথম ওয়ার্কিং ক্লাস স্টেট গঠিত হয়, প্রথম যে শ্রমিকদের যে স্টেট সেটা গঠিত হয় এবং লেনিনের নেতৃত্বে। তো এই 1917 সালে কিন্তু যেটা হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে নজরুলের স্কুলে তখন প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো একদিন নজরুলের চোখে পড়লো একটা দেয়াল পোস্টারের উপর, এবং সেখানে সেনাবাহিনীতে যোগদানের একটা আহ্বান ছিল, কেমন। এবং এই নজরুল তখন পরীক্ষা ফেলে সেনাবাহিনীতে তিনি যোগদান করবেন এবং তিনি আসলে নাম লিখিয়ে চলে গেলেন লাহোর হয়ে নৌশেরাতে। এবং সেখানে 3 মাসের ট্রেনিং শেষ করে তিনি গেলেন 54 নম্বর বাঙালি পল্টনের হেডকোয়ার্টার করাচিতে। এখানে আপন কর্মদক্ষতায় অল্প সময়ের মধ্যে কবি হাবিলদার পদে উন্নীত হন এবং কবির সৈনিক জীবন কম বেশি 2.5 বছর বলা যাবে, 2.5 বছর ছিল। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তিনি থেকেও তার সাহিত্য চর্চা কিন্তু থেমে থাকে না। সেনানিবেশের একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের নিকট তিনি আবারও ফার্সি চর্চার সুযোগ নেন। তার ফার্সি চর্চাটা কখনোই থেমে থাকে না এবং ফার্সি ভাষার সমস্ত বিখ্যাত কাব্যগুলো পড়ে ফেলেন তিনি। তখন পড়ছেন ফার্সি ভাষার হাফিজ, পড়ছেন তিনি ওমর খৈয়াম, পড়ছেন তিনি রুমি, পড়ছেন শেখ সাদি, পড়ছেন জামি। এই যে ফার্সি যে ক্লাসিক্স ফার্সি সাহিত্যের, এগুলো তিনি পড়া শুরু করেন। এবং বিশেষ করে বলতে হবে হাফিজের দিওয়ানের কথা, দিওয়ানে হাফিজ, যে কাব্যটি তিনি ভালোভাবে পড়েছিলেন। এবং এর প্রভাব, একটা সরাসরি প্রভাব প্রথম আমরা লক্ষ্য করি নজরুলের ছোট গল্প সালেকের উপর। এখানে বলা দরকার যে নজরুলের কিন্তু সাহিত্যিক জীবনের যে শুরু, এটা কিন্তু তার গল্প দিয়ে, এবং সেই গল্পগুলোর মধ্যেও আমরা দেখছি একদিকে ফার্সি সাহিত্যের প্রভাব, ফার্সি সাহিত্যে যে তার অভিনিবেশ ছিল সেটা বোঝা যায়, আবার অন্যদিকে রুশ বিপ্লবেরও প্রভাব, এই 1917 সালের যে বিপ্লবের প্রভাব
এবং সেখানে নজরুল একজন একজন সাম্যবাদী, পরে আমরা তো দেখি যে খুব এক্সপ্লিসিটলি একজন সাম্যবাদী কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। 1925 সালে প্রকাশিত হয় তার যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নামই হচ্ছে সাম্যবাদী, এবং পরিষ্কারভাবে সেখানে তিনি নিজেকে সাম্যবাদী কবি হিসেবে চিহ্নিত করেছেন। এবং তারপরে 1926 সালে প্রকাশিত হয় তার আরেকটা কাব্যগ্রন্থ গুরুত্বপূর্ণ, যার নাম সর্বহারা, যেখানে কিন্তু পরিষ্কারভাবে সর্বহারার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু তার আগেই তার গল্পগুলোর মধ্যেও কিন্তু এই সাম্যবাদী চেতনা এবং সর্বহারার পক্ষে যে তার অবস্থান নেওয়ার বিষয়গুলো এসছে, কথাটা অবশ্যই বলতে হবে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে নজরুল ইসলামের যে প্রথম যে গল্প, সেটা আমরা জানি বাউন্ডেলের আত্মকাহিনী, কেমন? কিন্তু তার প্রথম কবিতা কি? নজরুল ইসলামের প্রথম কবিতাটা হচ্ছে, নামই হচ্ছে খুব মুক্তি। তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি, তার নামই হচ্ছে মুক্তি। এবং নজরুলের জীবনের একটা বড় এবং কাজের একটা বড় এলাকা হচ্ছে মুক্তির সংগ্রাম। তিনি সর্বজনের মুক্তির কথা বলেছেন, এবং নজরুল ইসলামের একটা বিশেষ কথা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং এই কথাটাই নজরুল ইসলামের যে মুক্তির ব্যাপারে তার যে পক্ষপাত, এবং মুক্তি যে নিজেই নজরুল ইসলামের কাজের একটা থিম, সেটা বোঝা যাবে। তিনি বলছেন পরবর্তী 1923 সালে, আমি লীগ, কংগ্রেস 26 কিছুই জানি না, মানি শুধু সত্যকে, সর্বজনীন ভ্রাতৃত্বকে, মানি সর্বজনগণের মুক্তিকে। এই যে মুক্তি, এই মুক্তি হচ্ছে সর্বজনগণের মুক্তি, সার্বিক মুক্তি। মার্ক্সীয় পরিভাষায় ইংরেজিতে যদি বলা যেতে পারে, তাহলে বিশেষ করে কার্ল মার্কসের নিজের ভাষায় ইংরেজি অনুবাদে বলা যেতে পারে, সেটা দি এমানসিপেশন, the universal emancipation of humanity। এটি নজরুলের ছিল জীবনের উদ্দেশ্য, এও বলা যেতে পারে। তো যাই হোক, তিনি প্রথম কবিতা মুক্তি রচনা করেন সৈনিক জীবনেই, এবং বাউন্ডারের আত্মকাহিনী বলা দরকার প্রকাশিত হয় মাসিক সওগাত পত্রিকায় 1326 সালের, বাংলা 1326 সালের জ্যৈষ্ঠ সংখ্যায়। মুক্তি প্রকাশিত হয় আবার ত্রৈমাসিক যে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়, এবং 1326 সালের শ্রাবণ সংখ্যায়। যেন বলা দরকার যে এই পত্রিকার সঙ্গে নজরুল ইসলামের শুরুতে যোগাযোগ ছিল, এবং এই পত্রিকাগুলো নজরুল ইসলামের যে সাহিত্যিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলতেই হবে। 1326 সালের সওগাতে আবার প্রকাশিত হয় নজরুলের কবিতা, যার নাম সমাধি, এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তার গল্প হেনা এবং ব্যথার দান, এই দুটো গল্প। বিশেষ করে সৈনিক জীবনেই কবি রচনা করেন রিক্তের বেদন গল্পগ্রন্থের গল্পগুলো, এবং বাঁধনহারা বলে তার একটা পত্রোপন্যাস, তিনি উপন্যাস লিখেছেন পত্রের আকারে, পত্রোপন্যাস। এবং এই বাঁধনহারা এর কিছু অংশ তখন প্রকাশিত হয়েছে, আগেই, বেশ আগেই। করাচিতে থাকা অবস্থায় অবশ্য কবির সাথে আরেকজনের যোগাযোগ হয়, তার কথা না বললে কবির জীবন অসম্পূর্ণই থেকে যাবে। জীবন সম্পর্কে যে কোনো আলোচনায় বলা দরকার, তার নাম হচ্ছে কমরেড মোজাফফর আহমেদ, কবির জানি দোস্ত, যেটা আমরা বলি না জানি দোস্ত, নজরুল ইসলামের কবির জানি দোস্ত। এবং এই কমরেড মোজাফফর আহমেদ কে ছিলেন? এই কমরেড মোজাফফর আহমেদ ছিলেন একজন কমিউনিস্ট। শুধু কমিউনিস্ট না, তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন অন্যতম প্রতিষ্ঠাতা, এবং শুধু তাই না, তিনি নজরুল ইসলামের সঙ্গে তার যে বিদ্রোহী কবিতা নজরুল ইসলামের লেখা হয়েছে, সেই সময় থেকে নজরুল ইসলামের সঙ্গে তিনি তার সঙ্গে থেকেছেন, একসঙ্গে থেকেছেন। 24 ঘন্টা তাদের একসঙ্গে কেটেছে, এরকম সময় গেছে। এবং দুজনে মিলে পার্টিও তৈরি করেছিলেন, একটা আর একটা কমিউনিস্ট পার্টি তৈরি করার আগে সেটার নাম ছিল স্বরাজ পার্টি। এবং যে পার্টির আবার ম্যানিফেস্টো লিখেছিলেন কাজী নজরুল ইসলাম নিজে, শুধু ম্যানিফেস্টো লেখেননি, লিখে আবার সেখানে সাইন করেছেন সেই পার্টির কথা। এই মোজাফফর আহমেদের সাথে পরিচয় হয়, কিন্তু পত্রালাপের মাধ্যমে। সেটা নজরুল যখন করাচিতে থাকেন তখন এই পত্রালাপ শুরু হয়। এই পত্রালাপের মাধ্যমেই তাদের এই গভীর বন্ধুত্বের সূত্রপাত ঘটে। পরে যুদ্ধ শেষ হয়ে যায়, তখন নজরুল ইসলাম 49 নম্বর বাঙালি পল্টন হলে তিনি আসেন কলকাতায় তার আর এক বন্ধু শৈলচন্দ্রের বোর্ডিং এ। সেখানে একজন নজরুলের এঁটো বাসন ধুতে অস্বীকার করা, এবং মেসের অন্যান্য বাসিন্দাদের মধ্যে গুঞ্জন শুরু হয়। সেখানে কবি নীরবে সে স্থান ত্যাগ করে চলে যান বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। তো এই নজরুলের এই জীবনটা আমি এইভাবে একটু সামনে আনার, মানে কতগুলো বিষয় এর উপর আলোকপাত করার জন্য আমি সামনে এনেছি। এখন বলা দরকার এবার নজরুলের কাজ সম্পর্কে আমি বলি, আমাদের সময়ও একটু কম, অনেক বিষয় এরপরেও কভার করতে হবে, আপনাদের প্রশ্নও আছে আমি জানি, সব মিলিয়ে। তো নজরুলকে আমরা সাধারণত বিদ্রোহী কবি হিসেবে চিহ্নিত করি,
এবং তার পেছনে কারণ আছে। কারণ নজরুল 1921 সালের শেষের দিকে রচনা করেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, এবং 22 সালে যেটি প্রকাশিত হয়। এই বিদ্রোহী কবিতায় নজরুল নিজেকে বিদ্রোহী হিসেবে বারবার উপস্থিত করেছেন, কোনো সন্দেহ নেই। এবং এই কবিতায় নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে নজরুলকে পরিচয় করিয়ে দিয়েছে, এবং বিদ্রোহী কবি হিসেবে নজরুলের স্থানকে পোক্ত করেছে। এই যে বিদ্রোহী কবিতার পাঠ বিভিন্ন ধরনের এর মধ্যে দেওয়া হয়েছে। আমি নিজেও বিদ্রোহী কবিতার বিকল্প পাঠ প্রস্তাব করেছি, এবং আমার ফেসবুকে টাইম লাইনে সব গত পরশুদিন আমি আমার একটা লেখা পোস্ট করেছি, যার শিরোনাম হচ্ছে নজরুল মোর দ্যান এ রেবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবির চেয়েও বেশি নজরুল। তো সেখানে আমি বিদ্রোহী কবিতারও পাঠ প্রস্তাব করে এইটাই বোঝাবার চেষ্টা করেছি, নজরুল কেবল বিদ্রোহী কবি নন। এইখানে একটু খেয়াল করা দরকার, নজরুল কেবল বিদ্রোহী কবি নন, নজরুল বিদ্রোহী কবির চেয়েও বেশি নজরুলকে আমি একজন বিপ্লবী কবি মনে করি। এবং মনে করার পেছনে কারণ আছে। কি কারণ? নজরুলের নিজের ভাষা মোতাবেকই তিনি বিপ্লবী, এবং বিপ্লবের যে তিনি ডাক দিয়েছেন, বিপ্লব কথাটা নজরুল নিজে একাধিকবার ব্যবহার করেছেন। বিপ্লবের প্রতি তার যে পক্ষপাত, তার নজরুলের সাংবাদিক জীবনে অত্যন্ত স্পষ্ট হয়েছে। এবং নজরুল তার ধূমকেতুতে যেমন বলছেন যে আমি যুগে যুগে এসেছি এই যে পুরো মহাবিপ্লব হেতু, এই মহাবিপ্লব হেতু বিপ্লব। নজরুল নিজেকে বিপ্লবী মনে করতেন, বিপ্লবী বিশ্বাস করতেন, বিপ্লবী পার্টি তৈরি করার চেষ্টা করেছিলেন। সুতরাং নজরুলকে কেবল বিদ্রোহী কবি বলা যথেষ্ট নয়। বিদ্রোহের সাথে বিপ্লবের পার্থক্য আছে। আপনি কোন একটি বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করতে পারেন, আপনি বৈষম্যের বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করতে পারেন। নজরুল করেছেন। নজরুল বিভিন্ন ধরনের বৈষম্য, বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, প্রতিবাদ করেছেন। তার প্রতিরোধ আছে, তার প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহের কবিতাই হচ্ছে বিদ্রোহী কবিতা। কিন্তু একই সঙ্গে নজরুল যেটা চেয়েছেন সেটি হচ্ছে যে বর্তমান যে অবস্থা এবং ব্যবস্থা, বিরাজমান যে অবস্থা এবং ব্যবস্থা, তার খোল নলচে পাল্টে দিয়ে একটা নতুন ব্যবস্থা তিনি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। নতুন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করার, নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার তিনি স্বপ্ন দেখেছিলেন। এবং শুধু স্বপ্ন নয়, সেই নতুন সমাজ ব্যবস্থায় তিনি বিশ্বাস করতেন, এবং মোটামুটি ভাবে তাকে বলা যেতে পারে সাম্যবাদী সমাজ ব্যবস্থা। সুতরাং এই অর্থে নজরুল বিপ্লবী। বিপ্লব আসলে একটা মৌলিক পরিবর্তন আনে। বিপ্লবের সাথে আমরা জানি সংস্কারের পার্থক্য রয়েছে, এবং বিপ্লবের সাথে সংস্কারের পার্থক্য, সংস্কার তো একটা ব্যবস্থার ভেতরে থেকে ব্যবস্থার খুঁটিনাটি এদিক সেদিক ঠিকঠাক করে সেই ব্যবস্থাকেই চূড়ান্ত দৃষ্টান্তে পোক্ত করে। কিন্তু বিপ্লব একটা বিরাজমান ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে, তাকে ধ্বংস করে একটা নতুন ব্যবস্থা তৈরি করে। নজরুল ধ্বংসের কবি, নিঃসন্দেহে, এটা তো বলি। নজরুল সৃজনেরও কবি। ধ্বংস এবং সৃজন একটা ডায়ালেকটিক্যাল সম্পর্কে যুক্ত থাকে, জড়িত থাকে, এবং নজরুল এই ধ্বংস এবং সৃজনের ডায়ালেকটিক্সের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি বৈশ্বিক পরিসরে বলে আমি মনে করি। এটি একটু বলে নিলাম যে নজরুল শুধু বিদ্রোহী কবি না, বিপ্লবী কবিও। এবার নজরুলের কাজের কিছু তুলনামূলকভাবে অকর্ষিত অঞ্চলের উপর আমি একটু চোখ রাখবো, যেগুলো সচরাচর নজরুল সমালোচনায় আসে না বললেই চলে। যেমন প্রথম আমি বলি যে নজরুল কিন্তু রাজনৈতিক অর্থনীতিতে তার মতো করে, কবির অন্তর্দৃষ্টি নিয়ে তার মতো করে কিন্তু তার আগ্রহ ছিল। এবং এই রাজনৈতিক অর্থনীতি কি? রাজনৈতিক অর্থনীতি আর অর্থনীতি কিন্তু এক জিনিস নয়। এক মূলধারার যে অর্থনীতি, সেই অর্থনীতি ব্যবস্থাকে দেখে এফিসিয়েন্সি এবং ফ্রি মার্কেট ইকোনমির প্রেক্ষিতে। এবং এই মূলধারার যে অর্থনীতি, এই অর্থনীতি বলে যে আমাদের অভাব অনন্ত এবং আমাদের রিসোর্স সীমিত। তো এই সীমিত রিসোর্স দিয়ে অনন্ত অভাব এবং চাহিদা, এটার মধ্যে কিভাবে ব্যালেন্স করা যায়, এগুলো নিয়ে যেগুলো পার্ট, সেটাই হচ্ছে এই অর্থনীতি। এই অর্থনীতি, মূলধারার অর্থনীতি, আভাবেও বলা যায় যে এই অর্থনীতি আসলে ব্যবস্থাকে টিকিয়ে রাখার স্বার্থেই এই অর্থনীতি থাকে। তারও কাজ, তারও একটা ভূমিকা আছে। অর্থনীতিরও একটা রাজনৈতিক ভূমিকা আছে। আমরা যে পাঠ করি, আমাদের পাঠেরও রাজনীতি আছে, পাঠেরও রাজনৈতিক ভূমিকা থাকে, যদিও এটা সবসময় উচ্চকিত নাও হতে পারে, কিন্তু কোনো না কোনো ভাবে তার একটা রাজনৈতিক এবং মতাদর্শিক একটা অবস্থান থাকেই, এটা অবশ্যই বলা যাবে। তো সেই ভাবে বলছে যে এই মূলধারার অর্থনীতি না, রাজনৈতিক অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতি কি? একটা সাধারণ বিবেচনায় অবশ্যই রাজনীতির সাথে অর্থনীতির যে সম্পর্ক পাঠ করে, সেটাই রাজনৈতিক অর্থনীতি। কিন্তু তার চেয়েও বেশি রাজনৈতিক অর্থনীতি হচ্ছে অনেক বেশি ইন্টারডিসিপ্লিনারি। রাজনৈতিক অর্থনীতি আমাদের যাপিত জীবনের তাবৎ অনুশীলনে কিভাবে অর্থনীতির এবং একই সঙ্গে রাজনীতি, কিভাবে ক্ষমতা
এবং ক্ষমতার সঙ্গে অর্থনীতি যুক্ত হয়ে ভূমিকা রাখে তা দেখে। রাজনৈতিক অর্থনীতি আরেকভাবে বলা যায় যে আমাদের বর্তমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিবাদকে স্টাডি করে। এখন এই পুঁজিবাদ কি, কিভাবে কাজ করে, তার মাইক্রো লজিক কি, তার ম্যাক্রো লজিক কি, এবং পুঁজিবাদ কিভাবে আমাদের যাপিত জীবনের বিভিন্ন অনুশীলনে তার এই সব লজিক নিয়ে উপস্থিত থাকে, আমাদের ভাষাকে কিভাবে আক্রান্ত করে, মূল্যবোধকে কিভাবে আক্রান্ত করে, অ্যাপ্রোচকে কিভাবে আক্রান্ত করে, এই সমস্ত কিছুই কিন্তু রাজনৈতিক অর্থনীতির বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতির দিগন্ত অনেক সম্প্রসারিত। নজরুল ইসলামের কথা বলছিলাম। নজরুল ইসলাম এই রাজনৈতিক অর্থনীতিতে তার এক ধরনের আগ্রহ ছিল। মার্ক্সের মূল্যতত্ত্ব আগ্রহ ছিল। এখন মার্ক্সের মূল্যতত্ত্ব অনেক জটিল করে উপস্থিত করা হয়, কিন্তু সহজ করে যদি বলে নজরুলের ভাষায়, সেটা হচ্ছে যে এই যে আমরা এত কিছু বিল্ডিং দেখি, এই যে আমরা এত সভ্যতা দেখি, এই যে আমাদের চতুর্দিকে এত কিছু পণ্য দেখি, এই যে আমার শার্ট, আমার চশমা, এই যে আমার ঘড়ি, এগুলো এত কিছু, সেগুলো কোত্থেকে এসছে? নজরুল বলছেন এগুলো শ্রমের ফসল। মার্ক্সও তাই বলেছেন। শ্রম, এই শ্রম ছাড়া যেটা হয় না, এই শ্রম যে মূলে আছে, মেহনত যে মূলে থাকে, এটাই হচ্ছে মূল্যতত্ত্ব। এরকম ভাবে কবির দৃষ্টিতে ওইভাবে মূল্যতত্ত্ব এসছে, এবং সেই মূল্যতত্ত্বকে তিনি কবিতার ইডিয়ামে রূপান্তরিত করেছেন অসাধারণ দক্ষতা সহকারে, অত্যন্ত সাবলীল ভাবে, ভাবকে কোনোভাবে ভারাক্রান্ত না করে। অর্থাৎ এভাবে বলা যায় যে রাজনৈতিক অর্থনীতির ট্রোপ বা বর্গকে নজরুল ইসলাম তার কবিতার স্পেসে অবলীলায় ব্যবহার করেছেন এমন এক দক্ষতায় যে মনে হয় যে কবিতা এবং রাজনৈতিক অর্থনীতির মাঝখানের যে বিভাজন, সেটা লুপ্ত হয়ে গেছে। তো এই নজরুল ইসলামকে আমরা সামনে আনতে পারি নাই। আমরা যদি কুলি মজুর এবং কৃষাণের গান, এই দুটো কবিতার দিকেই তাকাই, তাহলে আমরা দেখব যে কিভাবে শ্রমের মূল্যতত্ত্বকে নজরুল ইসলাম তার নিজের ভাষায় সেখানে উপস্থিত করেছেন। এটি একটি। দ্বিতীয়ত আমি বলি যে বিভিন্ন অর্থে নজরুল জাতীয় হলেও, জাতীয় উদ্ধৃতি চিহ্নের ভিতরে কমিউনিস্ট বলে, তবে নজরুল তত্ত্ববাদী কমিউনিস্ট নন। তিনি সৃষ্টিশীল ভাবেই কমিউনিস্ট। কমিউনিস্ট বলে তিনি দারুণভাবে আন্তর্জাতিকতাবাদী, এবং তার আন্তর্জাতিকতাবাদের একটা গুরুত্বপূর্ণ, একমাত্র না হলেও একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার বিশ্ব সাহিত্য ভাবনা। বলা দরকার, নজরুলের বিশ্ব সাহিত্য ভাবনাকে আমরা খুব একটা সামনে আনি না। আমরা জানিই না অনেকেই যে নজরুলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে যার শিরোনাম বর্তমান বিশ্ব সাহিত্য। শুধু তাই না, এই বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে নজরুল ইসলাম দেখিয়ে দিচ্ছেন যে এই বিশ্ব সাহিত্যের বিশ্ব কোনটা হয়েছে, এটা ইউরোপ হয়েছে। কিন্তু ইউরোপের বাইরেও যে বিশ্ব আছে সেটি আরো বড়, সেই বিশ্বের সাহিত্য কোথায়? এই চেতনাটা নজরুল ইসলামের মধ্যেও ছিল, এটা অবশ্যই বলতে হবে। অর্থাৎ নজরুল ওই তথাকথিত বিশ্ব সাহিত্যের আধিপত্যবাদী বিশ্বকে আগে ভাগে ঠিকঠাক চিনে নিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন। এবং এদিক থেকে বলতে হবে অবশ্যই যে নজরুল ইসলাম তার সমসাময়িকদের থেকে অনেক আলাদা। বিশেষ করে বলা যাবে 30-এর ওইসব পণ্ডিত কবি, আমি তাদেরকে পণ্ডিত কবি বলি। 30-এর পঞ্চপাণ্ডবের কথা আমরা জানি, যে আমরা 5 জন কবির কথা বলা হয়। 30-এর 5 জন কবি বা পঞ্চপাণ্ডব কারা? তারা আমরা বলি বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণুদেব। সুতরাং জীবনানন্দ দাশ ছাড়া বাকি 4 জনকে আমরা মোটামুটি ভাবে ঠিক পণ্ডিত কবি বলতে পারি। তাদের পাণ্ডিত্য ছিল নিঃসন্দেহে, তাদের অবদানও আছে। কিন্তু এইসব কবি যেভাবে ভিনদেশী নন্দন তত্ত্ব এবং কাব্যতত্ত্বের চর্চা করে সেই ভিনদেশী নন্দন তত্ত্ব এবং কাব্যতত্ত্বকে নিজের আয়ত্তে আনার পরিবর্তে তাদের দখলে চলে গিয়েছিলেন, এবং গিয়ে একটা প্রশ্নহীন মন নিয়েই প্রায় বিদেশি সাহিত্যের প্রতি তাদের যে একটা অনুরাগ ছিল। আমি বিদেশি সাহিত্যের প্রতি কোনো বিরাগ থেকে কথা বা বিদ্বেষ থেকে, ইউরোপীয় সাহিত্যের প্রতি বিদ্বেষ থেকে কথাগুলো বলছি না, কিন্তু ইউরোপীয় সাহিত্যেরই যে সবকিছু যে ভালো আর সেটাই নিয়ে আমাদেরকে আনক্রিটিক্যালি সেটা মাথায় নিয়ে নাচানাচি করতে হবে তা তো না। নজরুল ইসলাম এটা বুঝতে পেরেছিলেন। কিন্তু এরা এই 30-এর কবিরা, এই যে আধুনিকতাবাদ, তাদের আধুনিকতাবাদী বলা হয় যাতে, এই 30-এর কবিরা যেভাবে পশ্চিমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। নজরুল ইসলাম পশ্চিমকে চিনেছিলেন ঠিকই, একদম যে পশ্চিমকে চেনেন না এটা নজরুল ইসলাম এটা বলা যাবে না, চিনেছিলেন, কিন্তু তিনি তাদের মতো করে প্রভাবিত হন নাই। বরঞ্চ তিনি তার স্বকীয়তা বজায় রেখে তিনি আমাদেরকে তৃতীয় বিশ্বের দিকেও তাকাতে বলেছিলেন, এবং তার তৃতীয় বিশ্বের দিকে তাকানোর মোডটা কি ছিল, অ্যাপ্রোচটা কি ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি তাকিয়েছিলেন তৃতীয় বিশ্ব, মধ্যপ্রাচ্যের দিকেও, অর্থাৎ ফার্সি সাহিত্যের দিকে, উর্দু সাহিত্যের দিকে,
ভারতের সাহিত্যের দিকে তো এগুলো তাকিয়েছিলেন। আবার তিনি ওই বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে দেখা যাচ্ছে যে তিনি বেশ মনোযোগ সহকারে পুলিশ লেখকদেরও যে পড়েছিলেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি মনে করি যে এই প্রবন্ধটা বর্তমান সময়ের তাগিদে আমাদের পুনর্পাঠ দাবি করে। আমি এই কথাটা আগেও বলেছি, আবারও বলছি, এই কথাটা একটা বিশেষ পুনরাবৃত্তিও দাবি করে বলে আমি মনে করি। এবার আসি তৃতীয় এলাকায়, খুবই আকর্ষিত, এবং এই ক্ষেত্রে আবারও আরবি ফার্সি সাহিত্যে ফিরতে হবে। আরবি ফার্সি সাহিত্যে নজরুলের যে কেবল অসাধারণ দখল ছিল সেটাই না, তিনি একাধিক আরবি ফার্সি ছন্দকে বিস্ময়কর ভাবে এবং অনায়াসে বাংলায় কবিতায় ব্যবহার করেছেন, যার কোনো সমান্তরাল নাই বাংলা সাহিত্যের ইতিহাসে। এবং ছন্দগুলোর নামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। ছন্দগুলো হচ্ছে আরবি মোতাকারিব, মোতদারিক, হজস, রজস, মাসাকেল। এইসব ছন্দ তিনি বাংলা কবিতায় নিরীক্ষামূলকভাবে এবং সফলভাবে ব্যবহার করেছেন, এবং তিনি বাংলা কবিতার ছন্দের ইতিহাসে এভাবে একটা নজির ছাড়া ঘটনা ঘটিয়ে গেছেন। এছাড়া নজরুলের কবিতায় এবং গানে গজল ফর্মের সৃষ্টিশীল ব্যবহার নিয়েও আমরা তেমন কোনো কাজ দেখি না। এই প্রসঙ্গে এও বলা দরকার, নজরুল যে কেবল আরবি ফার্সি কবিতার, বিশেষ করে হাফিজ ও খৈয়ামের কবিতার সেরা অনুবাদ করেছেন তাই না, তিনি এমনকি কোরআন থেকেও অনুবাদ করেছিলেন। কোরআন থেকেও তিনি অনুবাদ করেছিলেন। কোরআনের প্রায় 30টি সূরা তিনি বাংলায় অনুবাদ করেছেন, এবং তার একটা বই আছে এটা নিয়ে, তার নাম হচ্ছে কাব্যে আমপারা। এটা 30-এর দশকের শেষের দিকে, 20 শতকের 30-এর দশকের শেষের দিকে বেরিয়েছে, প্রকাশিত হয়েছিল কাব্যে আমপারা। এবং সেখানে তিনি সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের অনুবাদ আমার কাছে এতই বিশ্বস্ত এবং এতই সুন্দর মনে হয়েছে যে আমার মনে হয় যে নামাজে দাঁড়িয়ে মূল আরবির বদলে তার তর্জমায় সূরা পাঠ করলে নজরুলের ভাষায় উদ্ধৃতি চিহ্নের ভেতরে পরম সুন্দর, আল্লাহ বোধহয় অখুশি হবেন না। আর একটা কথা কেউ কেউ হয়তো জানবেন যে, কিন্তু খুব একটা সামনে আনা হয় না বিষয়টা, সেটা হচ্ছে নজরুল ইসলাম হযরত আলীর একটা বা দুটো সুফি কবিতাও অনুবাদ করেছিলেন এক সময়। তো এই নজরুল, আমি একটু আগে বলেছি যে হাফিজ এবং নজরুল অনুবাদ করেছেন হাফিজ এবং ওমর খৈয়ামের কবিতা, তাই না? এবং হাফিজের আমরা জানি যে গজলে অনুবাদ করেছেন নজরুল বাংলায়, কিন্তু হাফিজ কিন্তু রুবাইয়াতও লিখেছেন। আমরা সচরাচর রুবাইয়াতের কথা এলে ওমর খৈয়ামের কথা বলি, তাই না? ওমর খৈয়ামের রুবাইয়াতের কথা আমি তো ছেলেবেলায় ওমর খৈয়ামের রুবাইয়াত পড়ে পড়ে বেড়ে উঠেছি। সাকির কথায় যে সাকি, শারাব, এগুলো তো ওমর খৈয়ামের রুবাইয়াতের মধ্যে এদের উপস্থিতি আমরা লক্ষ্য করি কেমন। এবং এই ওমর খৈয়ামকে আমরা চিনি মোটামুটি ভাবে। এই ওমর খৈয়ামের অনুবাদ হয়েছে, অনেক অনুবাদ আমি পড়েছি ওমর খৈয়ামের। বাংলায় কিন্তু বেশ কয়েকজন ওমর খৈয়ামের অনুবাদ করেছে, রুবাইয়াতের অনুবাদ করেছেন, কিন্তু নজরুলের মতো এত অসাধারণ অনুবাদ কেউ করেন নাই। আর হাফিজের গজল তো আছে, হাফিজও কিন্তু রুবাইয়াত লিখেছেন। নজরুল এমনকি হাফিজের রুবাইয়াতও অনুবাদ করেছিলেন তিনি বাংলায়। এবং একটা উদাহরণ দেয়, হাফিজ বলছেন, জাজ হাস্তে খুদা নিস্তি ইয়াকেন মে দানাম চোদ দাতাল বেনুরে সদসদ মাত ইয়াকেন মে খারানাম। এবং নজরুল কি চমৎকার নিজের ভাষায় অনুবাদ করছেন, কি চমৎকার, যে বুক হতে তার পিরহান খোলে শ্যামাঙ্গী ওই তন্নি যখন, ঠিক উপমা পাইনি খুঁজে সে মাধুরী দেখায় কেমন, এমনি তরল রূপগ তাহার বুকের তলে হৃদয় দেখায়, পুকুর তলে সুরল নুড়ি যেমন। এই যে মনে হয় যে এটা অনুবাদ না, এটা নজরুলের নিজেরই পংক্তি। এবং যারা মনে করে যে নজরুল, আপনাদের একটা প্রশ্নের মধ্যে ছিল একটা প্রশ্ন আমি আগেই পেয়েছি, যে কাঠখোট্টা ভাষায় নাকি নজরুল লিখেন। আসলে কি তাই? নজরুলের ভাষা কি কাঠখোট্টা? নজরুল বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন। বুদ্ধদেব বসু অবশ্য নজরুলের প্রতি অবিচার করেছিলেন এক সময়, এবং বুদ্ধদেব বসু ছিলেন যে ইনি বালক প্রতিভা, এবং তিনি পারে নাই 25 বছর ধরে একইভাবে লিখে ফেলেছে। একেবারে ভুল জাজমেন্ট, একেবারে ভুল মূল্যায়ন। নজরুলের যে বৈচিত্র্য, সে বৈচিত্র্য মানে অসাধারণ বৈচিত্র্য, এবং অল্প সময়ের মধ্যে এই বৈচিত্র্য শুধু 20-এর দশক এবং 30-এর দশক, দুটো দশকেই তিনি দেখিয়েছেন। যদিও তিনি জীবনের সময় খুব কম পেয়েছিলেন, তিনি 22 বছর মধ্যে তিনি এই 12 বছরের বেশি সময় দিয়েছেন তিনি কবিতায়, আর বাকি অংশ দিয়েছেন সঙ্গীতে। কিন্তু তিনি অল্প সময়ের মধ্যেই যে বৈচিত্র্য দেখেছেন, সেই বৈচিত্র্য তো অসাধারণ বৈচিত্র্য, তাই না? এখন বিদ্রোহীর মতো একটা কবিতা তার আছে, আমরা জানি তিনি বিদ্রোহী কবিতায় এভাবে বলতে পারেন যে, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীদের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তিনি এখনো শান্ত হন নাই, কারণ অত্যাচারীর খড়গের কৃপান এখনো বাংলাদেশে রণিছে,
এবং আমরা আর্তনাদ শুনছি অত্যাচারীদের, অর্থাৎ জুলুমবাজি চলছে, জালিম আছে, জুলুম আছে এবং তার বিরুদ্ধে এবং আর্তনাদও আছে। যতদিন এই আর্তনাদ থাকবে ততদিন নজরুল আমাদের সঙ্গে থাকবেন। এই যে বৈচিত্র্যের কথা বললাম, বৈচিত্র্যের প্রসঙ্গে তাহলে আসি। একটু আগেই আমি বলেছি যে তিনি আরবি মোতাকারিব ছন্দ ব্যবহার করেছেন, মোদ্দারিক ছন্দ ব্যবহার করেছেন, হজজ রজজ মাশাকেল ইত্যাকার ছন্দ ব্যবহার করেছেন। তাহলে আপনাদের সঙ্গে একটু 1 মিনিটে একটা কবিতা, আমার প্রিয় কবিতা, একটু অন্য ধরনের, নজরুলকে কাঠখোট্টা কিনা বা বর্তমান সময়ের লোকেরা নজরুলকে কিভাবে নিবেন সেটার জন্য আমার কাছে একটা কবিতা আছে। কবিতাটা আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। মোতাকারিব ছন্দে লেখা, আরবি মোতাকারিব ছন্দে। এই কবিতার নাম দোদুল দুল। এটা আমি প্রায়শ পাঠ করে থাকি, এর আগেও পাঠ করেছি অন্যত্র, কিন্তু আবারও পাঠ করার সুযোগ নিচ্ছি। বুয়েটের ছাত্রছাত্রীরা সবাই যে শুনেছেন বলে আমার মনে হয় না, কিন্তু শুনে থাকলে আরেকবার শোনেন, অসুবিধা কি। আমি নিজেও আরেকবার পড়ছি। কবিতার নাম দোদুল দুল এবং এটা লেখা হয়েছে আরবি মোতাকারিব ছন্দে। দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, বেনির বাত, আলগ ছাঁদ, খোপার ফুল, কানের দুল, খোপার ফুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, অলক ছায়, কপল ছায়, পরশ চায়, অলস চুল, বিনুন বিন, কেশের গুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, অসমৃদ্ধ কাকের ভিত, অসমৃদ্ধ পিঠের চুল, লোহিত পিঠ, নলক দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, সোহাগ খায়, দোলন গায়, কাপন খায়, আপন পায়, পায়ের নখ, মাথার চুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, পরাগ পাগ ছড়ায় আজ সিরাজবাগ, ইরান গুল, দোলন দোল, দেবুলবুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, কাঁকন চায়, নাচন ফিন, রিমিক ঝিম, ঝিমিক ঝিম, ঝিমিক ঝিম, আঁচল বিন, চাবির রিং, বোলাই নিদ, চুলাই চুল, দোদুল দুল, দোদুল দুল, নিঃশ্বাস রেশ, কাঁপায় বেশ, মতির হার, হিয়ার দেশ, কাঁপায় শেষ, প্রাণের কুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, বুকের কোল, আদর ঘায়, দোলায় দোল, দোলায় দোল, সরম দোল, মরম মোল, দোদুল দুল, দোদুল দুল, কলস কাক, পুকুর পায়, আঁচল চায়, চুমায় ধুল, দক্ষিণ হাত, ঝুলন ঝুল, দোদুল দুল, দোদুল দুল, কাঁকাল ক্ষীণ, মরাল গ্রীব, ভোলাই চর, ভোলাই জীব, গমন দোল, অতল তুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, হাসির ভাস, ব্যথার শ্বাস, চপল চোখ, আখির লাশ, নয়ন নীর, অধর ফুল, রাতুল তুল, রাতুল তুল, দোদুল দুল, দোদুল দুল, মৃণাল হাত, নয়ন পাত, গালের টোল, চিবুক দোল, সকল কাজ করায় ভুল, প্রিয়ায় মোর, কোথায় তুল, কোথায় তুল, কোথায় তুল, স্বরূপ তার অতুল তুল, রাতুল তুল, কোথায় ভুল, কোথায় ভুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল, দোদুল দুল। এই ছিল নজরুল ইসলামের কবিতা। এবং এই কবিতা, এই ধরনের কবিতাও তিনি লিখতে পেরেছেন, আবার বিদ্রোহীর মতো কবিতাও লিখেছেন, আবার গান লিখেছেন বিভিন্ন ধরনের। এই বৈচিত্র্য, অসাধারণ বৈচিত্র্য। সুতরাং নজরুল ইসলামের ভাষাকে কাঠখোট্টা যারা বলে তারা তো নজরুল ইসলামের এই বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলে আমার ধারণা। এইবার আসি নজরুলের আরেকটি এলাকায় যেটি বেশ উপেক্ষিত, তুলনামূলকভাবে উপেক্ষিত, চতুর্থত। এটাও ঠিক যে নজরুল সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেছিলেন কিছুটা, যেমন তিনি গীতা থেকে অবলীলায় শ্লোক বলতে পারতেন। এমনকি নজরুল নিজেকে কেবল মুসলমানও ভাবেন নাই, যদিও বলা দরকার যে ইতিহাসের একটি বিশেষ পর্বে, একটি ক্রান্তি লগ্নে মুসলমান জাগরণের কবি হিসেবেও নজরুলকে অবশ্যই চিহ্নিত করা যায়। তার কারণও আছে, ঐতিহাসিক কারণ, যে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে অসম ক্ষমতা সম্পর্ক বিরাজ করছিল, সে অসম ক্ষমতা সম্পর্কে নজরুল প্রত্যক্ষ করেছেন। করে মুসলমানদের মধ্যে যে আত্মশক্তি, সেই আত্মশক্তি জাগিয়ে তোলার ক্ষেত্রে নজরুল ইসলাম নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কাব্যিক, নান্দনিক এবং রাজনৈতিক ভূমিকা রেখেছেন, এ কথা অবশ্যই বলা যাবে। কিন্তু নজরুল নিজেকে কেবলই আবার মুসলমান ভাবেন নাই, এবং ভুয়া নাস্তিকতা আর ইসলামের নামে আবার ভুয়া ধর্ম চর্চার বিরুদ্ধেই ছিল তার বিদ্রোহী এবং বৈপ্লবিক মানবতাবাদী অবস্থান। মানবতাবাদকে নিয়ে অনেক সময় অনেকে ফাঁপা এবং এক পেশে কথা বলে থাকেন যে মানবতাবাদ কিন্তু বলা দরকার যে পশ্চিমের একমাত্র সম্পত্তি না। যদিও সত্য যে পশ্চিমে মানবতাবাদের একটা ইতিহাস আছে, সেই রেনেসাঁস সময় থেকে শুরু করে আমরা এনলাইটেনমেন্টের ভেতর দিয়ে আধুনিক সময়, বর্তমান সময়ও দেখি সেই মানবতাবাদে মানুষ কেন্দ্রে থাকে। কিন্তু সেখানে একটা কথা আছে, এই মানুষ কোন মানুষ? সাদা মানুষ, এই মানুষ ব্যক্তি মানুষ, এই মানুষ সমষ্টির কথা চিন্তা করে না, এই মানুষ কেবল নিজেকে নিয়ে ভাবিত। এই ধরনের বুর্জোয়া পশ্চিমা মানবতাবাদের
কেউ কিন্তু প্রশ্ন করেছেন কাজী নজরুল ইসলাম, কিন্তু একটা বিকল্প বৈপ্লবিক মানবতাবাদকে অস্বীকার করেন নাই। এবং সেই ঐতিহ্যে আমরা যাদের কথা বলতে পারবো, নজরুলের পূর্বসূরি হিসেবে তিনজনের কথা অবশ্যই উল্লেখ করা যেতে পারে। এবং তাদের মধ্যে রয়েছে চণ্ডীদাস, যিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের দ্বারা নজরুল সরাসরি প্রভাবিত হয়েছেন। তারপরে নানকের কথা বলতে হবে, যিনিও মানুষের জয়গান গেয়েছেন। তারপর লালন ফকির, তিনিও মানুষ বুঝলে সবই ভজা যাবে, এটাও লালন ফকিরের কথা। সেই তিনজনের, বিশেষ করে এই তিনজনের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। এবং আমাদের যে ইন্ডিজিনাস এবং বৈপ্লবিক মানবতাবাদ, সেই মানবতাবাদের কথা বলার জন্য এক্ষেত্রে নজরুল ইসলাম নিজেও অবশ্যই মানবতাবাদী। তিনি বিদ্রোহী এবং বৈপ্লবিক মানবতাবাদী অবস্থান হচ্ছে তার। আমি সেই কথাটা বোঝাবার চেষ্টা করেছেন, যেটা পশ্চিমা বুর্জোয়া মানবতাবাদ থেকে অনেক আলাদা। বরঞ্চ বলা যেতে পারে যে তার মানবতাবাদী অবস্থান আসলে পশ্চিমা বুর্জোয়া মানবতাবাদী অবস্থানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকে। এবং তার অবস্থান ছিল বলাই বাহুল্য পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, এক অর্থে বর্ণবাদ এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধে। মৌলানা ভাসানী কথা উল্লেখ করতে হয়। নজরুলের সঙ্গে তার এক ধরনের সম্পর্ক তো ছিল বটেই, এই কথাটা বলেছিলেন এক সময়। মৌলানা ভাসানীর এই উদ্ধৃতিটা একটু ব্যবহার করছি নজরুলের ক্ষেত্রে এটা প্রয়োগ করার জন্য। সেটা মৌলানা ভাসানী বলেছিলেন যে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, রাষ্ট্র এবং শ্রেণীর প্রশ্ন উচ্চ রাখিয়া যাহারা দেশ ও দুনিয়ার জুলুম ও অবিচারের কথা বলিয়া চোখের পানি ফেলেন আর কাতর হন, তাহাদের আপাত দৃষ্টিতে দরদি মনে হইলেও তাহারা আসলেই জুলুম আর অবিচারের পক্ষে অবস্থান নেন। নজরুলের কাজের সমগ্র বিবেচনায় রাখলে ভাসানীর এই যে কথাটা, এই কথাটা নজরুলেরও হতে পারে অনায়াসেই। আর যারা ভাসানীর তোলা এইসব প্রশ্নকে গায়েব করে নজরুলের কাজের রাজনৈতিক বিবেচনায় বসেন, তারা আসলে একই সঙ্গে নজরুলের প্রতি এবং শোষিত মানুষের প্রতি অবিচারই করেন। এবার আসে আরেকটি এলাকায়, নজরুলের তৃতীয় বিশ্বের বিপ্লবী কবিদের সাথে নজরুলের সম্পর্কের এলাকায়। নজরুলের সঙ্গে তৃতীয় বিশ্বের, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার একদল লড়াকু এবং বিপ্লবী কবির মতাদর্শিক, রাজনৈতিক, এমনকি নান্দনিক মিল লক্ষ্য না করে উপায় নেই। আমি সেটা দেখাবার চেষ্টা করেছি। তুলনামূলক সাহিত্যে আমি কাজ করি এবং এখানে বলা রাখা দরকার যে তুলনামূলক সাহিত্যের যদি ইতিহাস আমরা বিবেচনায় রাখি, তাহলে দেখবো যে তুলনামূলক সাহিত্যে আসলে একটা এর বড় এলাকায় আছে ইউরোপ কেন্দ্রিকতা। তুলনামূলক সাহিত্যের ইতিহাসটাও ইউরোপ কেন্দ্রিক এবং ইউরোপকে এরা শ্রেষ্ঠ ভেবেছে। এমনকি গেটে, যিনি বিশ্ব সাহিত্যের ধারণাকে সামনে এনেছিলেন, তিনি চূড়ান্ত দৃষ্টান্তে ইউরোপকেই শ্রেষ্ঠ ভেবে ইউরোপেকেও কেন্দ্রিকতাই দিয়েছেন বলতে হবে। তিনিও ইউরোপ কেন্দ্রিক বেশ কিছু ক্ষেত্রে, যদিও তার ঔদার্য অন্যান্য ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই তুলনামূলক সাহিত্যের একটা উপনিবেশিকীকরণের পক্ষে আমি, অর্থাৎ এই তুলনামূলক সাহিত্যকে কিভাবে আমরা, এই তুলনার বিরুদ্ধে আমি না, কিন্তু তুলনার ভেতর দিয়ে যদি আমরা অসম ক্ষমতা সম্পর্ক জারি রাখি, তাহলে তো সেটা নিয়ে প্রশ্ন থাকবেই, সেটা নিয়ে তো আমাদের প্রশ্ন করা দরকার, আমিও করি। এবং তুলনামূলক সাহিত্যের এলাকায় তাহলে আমরা যেটা করতে পারি, এই ক্ষমতা সম্পর্কের বিষয়টাকে বিবেচনায় রেখেই বিশেষ করে সমজাতীয় কবিদেরকে একই সমতলে এনে তাদের মধ্যে একটা সংহতি আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে হবে সেটা তুলনামূলক সাহিত্যের এক ধরনের উপনিবেশিকীকরণ এবং অন্যদিকে এটা হবে তুলনামূলক সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ, যা আসলে পুঁজিবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংহতিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো আমি মনে করি আমি এ নিয়ে কাজ করেছি এবং নজরুলের সঙ্গে তৃতীয় বিশ্বের, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার একাধিক কবির মিল লক্ষ্য করা যায়। বিশেষ করে তো আমি লক্ষ্য করি ক্যারিবীয় কবি এম.এস. জায়ার, তুর্কি কবি নাজেম হিকমত, লাতিন আমেরিকার কবি রোকে ডাল্টন এবং ওতোরেনে কাস্তিও। এই ওতোরেনে কাস্তিও গোয়াতেমালার কবি, তাকে পুড়ে মারা ফেলা হয়েছিল, বিদ্রোহী কবি। এবং রোকে ডাল্টনও বিদ্রোহী কবি তার মতো করে। এবং ওতোরেনে কাস্তিওকে পুড়িয়ে মারা হয়েছিল। তার কণ্ঠস্বর এত বেশি বিপজ্জনক ছিল ক্ষমতাসীনদের জন্য, ক্ষমতাবানদের জন্য, রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, যে তাকে পুড়িয়ে মারতে হয়েছিল। এই কবিকে পুড়িয়ে এবং নজরুল ইসলামকে পারলে তো পুড়িয়ে মারে। একই অবস্থা। বলা দরকার যে বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে কবির 7টা কাজ, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 7টা কাজ বাজেয়াপ্ত হয়েছিল। এই কবিকে ভালোভাবে চিনতে পেরেছিল দুটো কনস্টিটিউয়েন্সি। নজরুল ইসলামকে প্রথম চিনতে পেরেছিল একটা ভয়ানক বিপজ্জনক কবি হিসেবে, চিনতে পেরেছিল উপনিবেশবাদী ব্রিটিশ সরকার, ভালোভাবে চিনেছিল। আবার চিনেছিলেন অন্যদিকে প্রতিভাবান হিসেবে প্রথম তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাথে নজরুলের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মধুর সম্পর্ক এবং তাৎপর্যপূর্ণ সম্পর্ক ছিল। সাম্প্রদায়িকতায়
আমরা লক্ষ্য করি এইভাবেও যে নজরুলের সাথে রবীন্দ্রনাথের একটা বিরোধ তৈরি করা, যেন নজরুল এবং রবীন্দ্রনাথ দুজন একজনের চেয়ে কে বড় হবে, একজনের চেয়ে কে ছোট হবে, এগুলো খুবই কাজের কাজ না। কিন্তু আমি মনে করি যে তাদের যে সম্পর্ক, এই সম্পর্কের পুনর্মূল্যায়ন হওয়া দরকার। এখানে বলে রাখা দরকার যে নজরুলকে খুবই ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। যারা মনে করেন যে না এটা না, তারা ভুল বলেন। নজরুলকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম, মানে তার চেনা জানা বাইরে গিয়ে প্রথম যাকে উৎসর্গ করেন নজরুল, তার কাজ, তার রবীন্দ্রনাথ উৎসর্গ করেন তার যে কাজ, তার নাম হচ্ছে বসন্ত নামের গীতিনাট্য, এবং এটা নজরুলকে তিনি উৎসর্গ করেছিলেন। এবং নজরুলকে শুধু উৎসর্গই তিনি যে করেছেন তা না, নজরুল যখন পত্রিকা বের করেছেন, প্রত্যেকটা পত্রিকা, বিশেষ করে প্রথম দুটো, সেখানে তিনি বানিয়েও দিয়েছেন। এবং নজরুলকে একজন অসাধারণ প্রতিভাবান মানুষ, এবং যিনি ঘুমিয়ে আছে যারা, অচেতন যারা, তাদেরকে জাগিয়ে তুলবেন, এই ভূমিকা রাখবেন, সেটাকে সাধুবাদ জানিয়ে, আহ্বান জানিয়ে তিনি লিখেছেন। নজরুল ইসলাম তার বই উৎসর্গ করেছেন, নজরুলের পক্ষে লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বই উৎসর্গ করেছেন নজরুলকে, তার পক্ষে নজরুলের পক্ষে লিখেছেন, তার পত্রিকার পক্ষে লিখেছেন। শুধু তাই না, নজরুল ইসলাম যখন অনশন ধর্মঘটে যান, এবং তিনি ধর্মঘট ভাঙবেন না, অনশন ভাঙবেন না, বসে আছেন, তখন রবীন্দ্রনাথ একটা টেলিগ্রাম পাঠান, এবং টেলিগ্রামটা কোনো কন্ডেসেন্ডিং না, একদম পরিষ্কার ভাবে টেলিগ্রাম বলে যে বাংলা সাহিত্যের দাবি, নজরুল তুমি এই অনশন ভাঙো, বাংলা সাহিত্যের দাবি। এটা এসছে রবীন্দ্রনাথের কাছ থেকে। তো রবীন্দ্রনাথের গভীর মমতা ছিল নজরুলের প্রতি, এবং রবীন্দ্রনাথ শুরু থেকে চিনতে পেরেছিলেন এই প্রতিভাকে। অনেকে চিনতে পারেন, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ ঠিকই চিনেছিলেন। এবং রবীন্দ্রনাথ কেউ নজরুল পছন্দ করতেন। রবীন্দ্রনাথের অসংখ্য গান নজরুলের মুখস্থ ছিল, স্মৃতিতে ছিল, এবং গানের পর গান নজরুল গেয়েছেন, রবীন্দ্রনাথের সামনেও কিছু গেয়েছেন, এবং স্মৃতি থেকে রবীন্দ্রসঙ্গীত তিনি গাইতে পারতেন। নজরুল ইসলামের কথা বলছে, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কথা। এবং নজরুল তো তার সঞ্চিতা কাব্যগ্রন্থ, কাব্য সংকলন তিনি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথকে, এবং রবীন্দ্রনাথকে তিনি গুরু বলেও ডাকতেন। এবং অনেক ক্ষেত্রেই তিনি কোনো কিছুতে জিজ্ঞাসা থাকলে রবীন্দ্রনাথের কাছে চলে যেতেন, রবীন্দ্রনাথের সাথে তার সরাসরি অ্যাক্সেস ছিল। তো এই ছিল সম্পর্ক। এই সম্পর্কটা তো গুরুত্বপূর্ণ, মধুর সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে অন্যান্য জিনিস এনে সাম্প্রদায়িক কোন্দল বাঁধাবার যারা চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার বলে আমি মনে করি। তো যাই হোক, আমি তৃতীয় বিশ্বের কবিদের কথা বলছিলাম। তৃতীয় বিশ্বের বিপ্লবী কবি, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিপ্লবী কবিদের সঙ্গে নজরুলের সম্পর্ক বা তুলনা করা যায় কিনা, অবশ্যই তুলনা করা যায়। এবং বলছিলাম বিশেষ করে রোকে ডাল্টন এবং ওতো রেনো কাস্তিওর কথা, ল্যাটিন আমেরিকার কবি। এছাড়া আরো কবির কথা উল্লেখ করা যেতে পারে, যেমন কোরিয়ার কবি কিম চি হা, উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজ, এবং ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ, তাদের কথা আমি এখানে একটা ফর্দের মতো দিলাম আর কি। কিন্তু এই ফর্দটা মোটেই সম্পূর্ণ না, আরো আছেন তৃতীয় বিশ্বের কবি যাদের সঙ্গে নজরুলের যোগাযোগকে আমরা দেখতে পারি। তবে এদের বলা দরকার খুব জোরে সোরেই, এদের সকলের আগেই এদেরকেই যেন নজরুল প্রতিনিধিত্ব করেছেন একজন বিপ্লবী এবং উপনিবেশবাদ বিরোধী কবি হিসেবে। তৃতীয় বিশ্বের ওইসব কবির আগেই ইতিহাসের লড়াকু ময়দানে নজরুল উপনিবেশবাদের শৃঙ্খল থেকে একেবারে পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। একেবারে নজরুলই প্রথম পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এখানে বলা দরকার এই কথাটা যে ইতালীয় মার্ক্সবাদী, লেনিনবাদী রাজনীতিক এবং সংস্কৃতি তাত্ত্বিক আন্তোনিও গ্রামশি, যার কথা আমি একটু আগে বেশ কিছু আগে উল্লেখ করেছি, বলেছিলেন অর্গানিক বুদ্ধিজীবীদের কথা সনাতন বুদ্ধিজীবীদের বিপরীতে। সনাতন বুদ্ধিজীবী যেখানে তার পরিচিত ও পুনরাবৃত্ত বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে বিরাজমান ব্যবস্থার পুনরুৎপাদনে ভূমিকা পালন করতে থাকেন, সেখানে একজন অর্গানিক বুদ্ধিজীবী কোনো বিশেষ শ্রেণী বা জনগোষ্ঠীর পরতে পরতে গভীরভাবে জড়িত ও জারিত হয়ে সেই শ্রেণী বা জনগোষ্ঠীর সঙ্গে ও পক্ষে থেকে তার স্বার্থেই পরিবর্তনের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক লড়াই জারি রাখেন। গ্রামসি অর্থেই আমরা নজরুলকে বলতে পারি উপনিবেশবাদ বিরোধিতার অর্গানিক কণ্ঠস্বর। অর্গানিক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এখনো আমাদের যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে গমগম করে পেরুর সেই তরুণ বিপ্লবী কবি রাউল ব্লাঙ্কো কথিত মার্কসের কণ্ঠস্বরের মতোই। আর অর্গানিক বলেই নজরুলের কণ্ঠস্বর মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়েই গমগম করে উঠেছিল সেই ধূমকেতু পত্রিকার পাতায়, যে ধূমকেতু পত্রিকা নজরুল সম্পাদনা করেছেন। সেখানে লক্ষ্য করেন নজরুলের গমগম করা স্পষ্ট কণ্ঠস্বর। এখানে আমি একটা উদ্ধৃতি ব্যবহার করব নজরুলের সেই সময়, কারণ আমি একটু স্বাধীনতার কথা বলেছি, যে নজরুল স্বাধীনতারও ডাক দিয়েছেন। উদ্ধৃতির শুরু, উদ্ধৃতির হচ্ছে
যে সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ তো বিদেশির অধীনে থাকবে না। প্রার্থনা বা আবেদন নিবেদন করলে তারা শুনবে না। আমাদের এই প্রার্থনা করার ভিক্ষা করার কুবুদ্ধিটাকেও দূর করতে হবে। নজরুল ইসলাম, এটি ছিল নজরুল ইসলামের ভাষণ। পরিষ্কার যে শুধু স্বাধীনতা নয়, দরকার পূর্ণ স্বাধীনতা। বলা দরকার তৃতীয় বিশ্বের ওইসব কবি, তাত্ত্বিক ও বিপ্লবী, যার একটা ফর্দ আমি আগেই দিয়েছি, তারা ওই স্বাধীনতার উপরই জোর দিয়েছিলেন। এখানে যাদের কথা বিশেষভাবে উল্লেখ করা যায় আরো, তারা হলেন ফ্রান্স ফানো এবং আমিলকার কাবরাল, যারা মনে করেছিলেন যে উপনিবেশিকীকরণে, ইংরেজিতে আমরা বলি ডিকলোনাইজেশন, তার প্রাথমিক শর্ত হচ্ছে পূর্ণ স্বাধীনতা, একমাত্র শর্ত না হলেও পূর্ণ স্বাধীনতা। কিন্তু ফানো ও কাবরালের অনেক আগেই আমাদের কবি কাজী নজরুল ইসলাম, পূর্ণ স্বাধীনতাকে যিনি নির্বিকল্প ও অনিবার্য ঘোষণা করেছিলেন, তিনি আমাদের কবি কাজী নজরুল ইসলাম। আর নজরুল আগে ভাগেই পরিষ্কারভাবে বুঝেছিলেন যে আবেদন নিবেদনে ওই পূর্ণ স্বাধীনতা মোটেই সম্ভব না। গান্ধী আবেদনের নিবেদনে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন, আমি গান্ধীর ব্যাপারটা আসবো একটু পরে। নজরুল একেবারে খাঁটি সত্যটা চাঁচা ছোলা ভাষায় ঘোষণা করেছেন সেইখানে। এই যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বা মার্কিন যুক্তরাষ্ট্রকে জি হুজুর জি হুজুর জি হুজুর বলে তাদের সঙ্গে ডায়ালগে গিয়ে আর যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার বা গণতন্ত্রের কথা বলে থাকেন, নজরুলের কণ্ঠস্বর তাদের বিরুদ্ধেই এই মুহূর্তে গমগম করতে থাকে, গমগম করতে থাকে। আর নজরুলের কণ্ঠস্বরের একটা প্রতিধ্বনি শুনি মার্কিন উপনিবেশ পুর্তরিকোর সাম্প্রতিক কালো নারীবাদী কবি মার্তা ভিয়ানোয়ার কবিতায়, আমার অনুবাদে, আমি উদ্ধৃতি শুরু: তোমাদের শিক্ষা শেখায় ভিক্ষা, তোমাদের শিক্ষা শেখায় ভিক্ষা, পুঁজি শেখায় ভিক্ষা, উপনিবেশ শেখায় ভিক্ষা। উদ্ধৃতি শেষ। মার্তা ভিয়ানোভা এবং নজরুল ইসলাম উভয়েই ওই ভিক্ষাকে বা ঔপনিবেশিক নির্ভরশীলতা ও হীনমন্যতাকে সম্পূর্ণ বর্জন করার আহ্বান জানিয়েছিলেন। এমনকি সেই বিখ্যাত হেগেলীয় মালিক কৃতদাসের দান্দিকতার পুনর্লিখন সম্পন্ন করেছিলেন মার্তা ভিয়ানোভা এবং আমাদের কাজী নজরুল ইসলাম, এই বুঝিয়ে যে যেখানে কৃতদাস নেই সেখানে মালিকও নেই। বলা দরকার আফ্রিকার লড়াকু লেখক নগুইয়া থিয়ঙ্গ মনের উপনিবেশিকীকরণ বা উপনিবেশিকীকরণ দুটোরই কথা বলেছিলেন জোরে সোরে এবং তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়। কিন্তু তারও আগে গোলামি মন ও মনের গোলামি কথাগুলো নজরুল সরাসরি ব্যবহার করেছিলেন এবং তাদের বর্জন করার আহ্বানও জানিয়েছিলেন। এখানে আমি একটু নজরুল থেকে দুটো উদ্ধৃতি একটু ব্যবহার করতে চাই, যদি আমি এটা এখানে পাই, মনে হচ্ছে পাবো। হ্যাঁ, নজরুল এই যে মনের গোলামি পরিত্যাগ করার কথা বলেছেন, সাম্প্রতিক সময় আমরা এটাকে কলোনাইজেশন অফ দ্য মাইন্ড বলি এবং সেই পরিপ্রেক্ষিতে ডিকলোনাইজেশন অফ দ্য মাইন্ডের কথাও বলি, মনের উপনিবেশিকীকরণের কথা বলি। নজরুল এগুলো অনেক আগেই শুরুতেই এগুলো নিয়ে কথা বলেছেন, এগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন এভাবে যে, আমি শুরু করছি নজরুলের কথা, উদ্ধৃতির শুরু নজরুল থেকে উদ্ধৃতি দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? উদ্ধৃতির শেষ। আরেকটি এই মনের গোলামি সম্পর্কে উদ্ধৃতির শুরু: এই মনের পরালম্বন বা গোলামি আমাদের চির গোলাম করে রেখেছে। উদ্ধৃতির শেষ। এই যে চির গোলাম করে রেখেছে, মোদের একটা পরালম্বন বলেছে এইখানে। নজরুল ইসলাম নিঃসন্দেহে মনের যে উপনিবেশিকীকরণের ডাক দিচ্ছেন, সেক্ষেত্রে তিনি তৃতীয় বিশ্বের পরিপ্রেক্ষিতেই বলা যাবে, এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার পরিপ্রেক্ষিতে বলা যাবে যে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। এখানে আরেকটা কথা পরিষ্কার বলা দরকার, যে সময় ঔপনিবেশিক ভারতের পূর্ণ স্বাধীনতার আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন নজরুল এবং তার জন্য প্রকাশ্যে ও জনসমক্ষে দাবি তুলছিলেন, সেই সময় ভারতের কোন রাজনৈতিক নেতা বা কোন লেখক প্রকাশ্যে সেই দাবি তোলার ধারে কাছে যাননি, সেই সাহস পান নাই। এমনকি মহাত্মা গান্ধী তখনও মহাত্মা হয়ে ওঠেন নাই, বরঞ্চ এই সময় গান্ধী কি বলেছিলেন? যে ভারত কেবল ডোমিনিয়ন স্ট্যাটাস পেলেই খুশি
এবং তিনি এই ডোমিনিয়ন স্ট্যাটাস পেলেই ব্রিটিশ পতাকা, এটা গান্ধীর নিজের ভাষ্য, ব্রিটিশ পতাকা তিনি ওড়াতে থাকবেন। গান্ধীর এই উক্তির প্রমাণ মেলে নজরুলের কমিউনিস্ট বন্ধু কমরেড মুজাফফর আহমেদের বই, নজরুলকে নিয়ে লেখা বই, সেই বই স্মৃতিকথা, যার কথা আমি আগে উল্লেখ করেছি সেখানে। এবং আর যেভাবে ভারতের পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন নজরুল, তার বয়ানই যেন প্রতিধ্বনিত হয়েছে তৃতীয় বিশ্বের বিভিন্ন উপনিবেশবাদ বিরোধী জাতীয় মুক্তির লড়াইয়ের ময়দানে। আসলে নজরুল যেভাবে কথা বলেছেন পরবর্তী সময় ঠিক একইভাবে পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন তৃতীয় বিশ্বের দুজন উপনিবেশবাদ বিরোধী লড়াকু তাত্ত্বিক। তাদের কথা আমি আরেকবার উল্লেখ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং তারা বিপ্লবী ছিলেন, অ্যাক্টিভিস্টও ছিলেন। এবং আমার প্রিয় তাত্ত্বিক এবং অ্যাক্টিভিস্ট একজন ফ্রান্স ফানো, ক্যারিবীয় তাত্ত্বিক, ক্যারিবীয় রেভলিউশনারি বা বিপ্লবী ফ্রান্স ফানো, এবং অপরজন হচ্ছেন আমিলকার কাবরাল, আফ্রিকার, এবং তিনি যার কথা আমি আগে উল্লেখ করেছি। আর আজকে জোরে সোরে এই কথাটাও সামনে আনা দরকার, 1857 সালে ঘটেছিল ভারতের প্রথম জাতীয় মুক্তির সশস্ত্র লড়াই। আমি এটাকে বলি প্রথম জাতীয় মুক্তির সশস্ত্র লড়াই, সিপাহী মিউটিনি না, বলি না আমরা সিপাহী বিদ্রোহ, সিপাহী মিউটিনি, এটা একটা পশ্চিমা কনস্ট্রাক্ট এবং এর মধ্যে এটা সীমিত কনস্ট্রাক্ট এবং এটা মিসলিডিংও। এটা না, 1857 সালে ঘটেছিল ভারতের প্রথম জাতীয় মুক্তির সশস্ত্র লড়াই। আর 1922 সালে নজরুলের কণ্ঠে প্রথম প্রকাশ্যে, বলছে প্রকাশ্যে, ও জনসমক্ষে উচ্চারিত হয়েছিল ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি। এই হচ্ছে নজরুল ইসলাম। তো আমি এখানে থামি, 1 ঘন্টা হয়ে গেছে, আমি টানা 1 ঘন্টা বলেছি কথা। এইবার আপনাদের প্রশ্ন, এবং আরো অনেক বিষয় আছে যেগুলো আমি সামনে আনতে পারি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুছিয়ে এত সুন্দর করে নজরুল সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আর ব্যক্তিগতভাবে আমি বিশেষভাবে আপনাকে যে জন্য ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আপনি এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় খুবই কম, সেজন্য হচ্ছে আমি তাহলে এখন প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। স্যার একটু সংক্ষেপে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে, মানে বর্তমান বাংলাদেশে নজরুল চর্চা যে পর্যায়ে আছে এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? মোটেই না, সন্তুষ্ট না বলে আমি নিজেও চর্চা করছি এবং আমার নিজের কাজ নিয়েও আমি সন্তুষ্ট না। সন্তুষ্ট না এই কারণে যে আমরা লক্ষ্য করছি যে নজরুলকে আনুষ্ঠানিকতার মধ্যে রাখা হয়েছে এবং নজরুল আনুষ্ঠানিকতার শিকার হয়েছেন। এই কথা বলবো, নজরুলকে আসলে সত্যিকারই সিরিয়াসলি যদি আপনি নেন, ধরেন আপনি রাইসা আজকে নজরুল ইসলামকে যদি আপনি অত্যন্ত সিরিয়াসলি নেন, আপনি কোনোভাবে জাতীয় শাসক শ্রেণীর স্বৈরাচারী রাজনীতির মুখে চুপ করে থাকতে পারেন না। বললাম আজকে যদি সত্যিকারেরই আপনি নজরুল চর্চার কথা বলছেন, নজরুল চর্চা মানে খালি নজরুলকে নিয়ে এই সেই লেখা, দু একটা গান গাওয়া এবং নজরুলের প্রেমের গান গাওয়া ইত্যাদি। প্রেমের গান অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজরুলের প্রেমের সঙ্গেও বিদ্রোহের সম্পর্ক আছে, সেটাও খেয়াল রাখতে হবে। আমরা যদি নজরুলকে সিরিয়াসলি নেন রাইসা, আপনি কোনোভাবেই এই বর্তমান ব্যবস্থাকে প্রতিবাদ এবং প্রতিরোধবিহীন মেনে নিতে পারেন না। আপনি কোনোভাবে এই মনের গোলামিকে প্রশ্নহীন ভাবে উদযাপন করতে পারেন না। আমরা যদি নজরুলকে সিরিয়াসলি নেই, নজরুলকে, তাহলে তো আমাদের বিদ্রোহ করার দরকার, সবার একটা করে বিদ্রোহী হওয়া উচিত। আর বিদ্রোহী হওয়া মানেটা কি? বিদ্রোহী হওয়া মানে আমাদের জাতীয় যে অর্জন মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতির সাথে ফিরে যাওয়া। এবং মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতি হচ্ছে কি কি আমরা ভুলে গেলে চলতে হবে না, আমাদের ঐতিহাসিক সত্যের কাছে ফিরতে হবে। 3টি ঘোষিত নীতি মুক্তিযুদ্ধের, আমাদের যে মুক্তিযুদ্ধ 3টি ঘোষিত হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। বলা যাবে, একেবারে বলা যাবে, এবং কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করলে করুক, এখানে বলা যাবে যে নজরুল ইসলামের কাজের একটা বড় এলাকা জুড়ে এই 3টা থিম। সাম্য, তার তো কবিতার বইয়ের নামই সাম্যবাদী, যেটা 1925 সালে প্রকাশিত হয়েছিল। সাম্য, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে 3টি ঘোষণা ছিল, সাম্য। সাম্যর পরে কি? মানবিক মর্যাদা। তিনি মানবিক মর্যাদার জন্য লড়াই করেছেন, মানবিক মর্যাদার জন্য লড়াই করেছেন বলেই তিনি গোলাপী মোহনকে পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন সেই 20 শতকের দ্বিতীয় দশকে। এবং ন্যায় বিচার, ন্যায় বিচারের কথা নজরুলের কবিতার মধ্যেই এসছে। ন্যায় বিচার কেন নেই? আপনি নজরুলের কবিতা যদি মানুষ কবিতা করেন, সেই কবিতায় ন্যায় বিচারের ঘোষণা দেওয়া হয়েছে, সাম্যের ঘোষণা দেওয়া হয়েছে তার বিখ্যাত মানুষ কবিতায়, সাম্যবাদী কবিতায় ইত্যাদি কবিতায়। সে এই নজরুল এই 3টি ঘোষিত নীতি যদি আমরা সত্যিকারেরই, এখনো তো আমাদের জাতীয় জীবনে, আমাদের বাংলাদেশে এই তিনটি
আনরিজলভড, এখনো সাম্য আসেনি, আমাদের অর্থনৈতিক সাম্য আসেনি, সাংস্কৃতিক সাম্য আসেনি, আমাদের অন্যান্য ক্ষেত্রে সাম্য আসেনি। তারপর আমরা মানবিক মর্যাদা আমাদের ভুলুণ্ঠিত হচ্ছে বিভিন্নভাবে। যে দেশে 3 থেকে 4 বছরের মেয়ে ধর্ষিত হয়, সে দেশে মানবিক মর্যাদা তো আগেই ভুলুণ্ঠিত হয়েছে। 3 থেকে 4 বছরের কিশোরীকে ধর্ষণ করা হয় এবং ধর্ষকরা বাংলাদেশে ঘুরে বেড়ায়, যাদের কোনো বিচার হয় না এখনো, এত কিছু তারপরে বিচার হয় না। লাখে লাখে কোটিতে কোটিতে টাকা বাংলাদেশ থেকে লোপাট হয়ে বিদেশে চলে যাচ্ছে। এবং এই যে এটা তো অবিচার, এটা সাধারণ মানুষের প্রতি অবিচার, এটা যে যারা কষ্ট করে টাকা পয়সা অর্জন করে এনেছে তাদের প্রতি অবিচার। এটার কি সুরাহা হয়েছে? বিচার হয়নি। সুতরাং আমরা নজরুলকে যদি সত্যিকারের সিরে, নজরুলকে আমরা জাতীয় কবি বলি, এটা একটা আয়রানি না? জাতীয় কবি বলি, অথচ আমাদের জাতীয় জীবনের যত কিছু যা ঘটছে তার বিরুদ্ধে নজরুল আগেই দাঁড়িয়ে থেকেছেন। আমরা যদি তাকে সত্যিকারের অর্থে জাতীয় কবি হিসেবে গ্রহণ করতে চাই এবং নজরুলকে আমরা সত্যিকারেরই চর্চা করতে চাই, তাহলে তো আমাদের সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী হতে হবে। বর্তমান অবস্থা এবং ব্যবস্থাকে মেনে নেওয়া যাবে না, তা সেগুলোকে ভাঙার জন্য যা যা করার দরকার তা করতে হবে, বিপ্লবেও বিশ্বাস করতে হবে। সুতরাং সেই ধরনের চর্চা তো নজরুলের সেই ধরনের চর্চা সেই চর্চা নাই। নজরুলকে সীমিতভাবে চর্চা করার একটা ব্যাপার আছে। নজরুলের কাজের যে অধিকাংশ এলাকা জুড়ে যে তার যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে ধরার কি চেষ্টা আছে বলে আমার তো মনে হয়। এই কারণে এই কথাগুলো বললাম যে নজরুলকে সিরিয়াসলি নেওয়ার অর্থ হচ্ছে পুঁজিবাদের বিরোধিতা, সিরিয়াসলি নেওয়ার অর্থ হচ্ছে উপনিবেশবাদ বিরোধিতা, সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং পুরুষতন্ত্র বিরোধিতা কথা। পুরুষতন্ত্র তো আমাদের যাপিত জীবনের তাবৎ অনুশীলনে পুরুষতন্ত্র এবং পিতৃতন্ত্র কিভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু আসলে দেখবেন যে লেখকদের মধ্যে, একটা বড় দলের মধ্যে কোনো ধরনের মাথা ভাবনা নেই। তারা কি চিন্তা করে যে কিভাবে পুরুষতন্ত্র কাজ করে এবং কিভাবে এই পুরুষতন্ত্রকে আমরা উৎখাত করতে পারি, এটা কি তাদের ভাবনার কেন্দ্রে আছে? মোটেই না। এবং এইগুলো যে আছে, কিন্তু নজরুল ইসলামের এগুলো ছিল, যদিও নজরুল ইসলামের পুরুষতান্ত্রিক নিজস্ব পুরুষতান্ত্রিক বয়ান ছিল এবং তার সীমাবদ্ধতা আছে, কিন্তু তিনি চেষ্টা করেছেন পুরুষতন্ত্রের বিষয়টাকে সামনে আনার জন্য। তার সাম্যবাদী এবং সর্বহারা এই দুই বইয়ের কবিতার দিকে তাকালেও সেটা অত্যন্ত পরিষ্কার হয়। এবং অন্যান্য জায়গায় আছে, আমরা শুধু নারী কবিতার কথাই বলবো না, হ্যাঁ, অন্যান্য জায়গায় নজরুল পুরুষতন্ত্র বিরোধিতা দেখিয়েছেন। সেই পুরুষতন্ত্র বিরোধিতা আমাদের মধ্যে আছে এবং ব্যবস্থা হিসেবে আছে। সুতরাং আমি মনে করি যে নজরুলকে সম্মান দেখানোর অর্থ, নজরুলের লেগেসি ক্যারি করার অর্থ হচ্ছে আমাদের অসমাপ্ত মুক্তিযুদ্ধকে সম্পন্ন করা। আমাদের মুক্তিযুদ্ধের যে 3টি ঘোষিত নীতির কথা বললাম, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এগুলোকে গুরুত্ব সহকারে সামনে এনে এগুলো লক্ষ্যে কাজ করে যাওয়া। এবং সেই কারণেই এটা বলতে হবে যে এর অর্থ, আর একটা অর্থ হচ্ছে বিপ্লবী রাজনীতি, যা ব্যতি রেখে আপনি বর্তমান অবস্থা এবং ব্যবস্থাকে বদলাতে পারবেন না। পরিষ্কার করে বলবো। ধন্যবাদ স্যার। আমি তাহলে এখন সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। আমরা বিভিন্ন সাহিত্যিকদের জীবনী যদি আলোচনা করতে যাই বা পড়তে যাই, তখন আমরা যেটা দেখতে পাই যে 40-এর পরে অনেক সাহিত্যিকেরই সাহিত্যের ভাবাদর্শটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো নজরুলের জীবনী যখন আমরা দেখি যে 43 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে যান। তো আপনার কি এটা মনে হয় যে বাংলা সাহিত্য তার এই হঠাৎ নিভে যাওয়াতে মানে কোনো বড় একটা না পাওয়া, মানে বাংলা সাহিত্যে কোনো বড় একটা না পাওয়ার সৃষ্টি করেছে? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটায় কনজেকচারের অবকাশ থাকে এখানে। কনজেকচার মানে আমি এখন একটু মানে অনুমান করতে হবে। তো অনুমান অনেক সময় আমরা অনুমান করি ইতিহাসে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে আমরা অনুমান করি, অনেক সময় বিভিন্ন ভাবে অনুমান করি। অনুমান যে একেবারে অনুপস্থিত থাকে আমাদের কাজকর্মে তা তো না, আমরা অনুমান করি। তা আমি অনুমান করি যে তিনি থাকলে আমাদের নিঃসন্দেহে সাহিত্যের এবং রাজনীতির অনেক লাভ হতো, আরো বেশি সময় তিনি লিখতে পারতেন। একথা তো অবশ্যই আমি বলবো, স্পষ্ট করেই বলবো। কিন্তু পরিবর্তন তার ভেতরে অন্য ধরনের পরিবর্তন ভেতর থেকে এসছে। তিনি শুরুতে মানবতাবাদী ছিলেন এবং মানবতাবাদ থেকে মানে সাধারণ অর্থে মানবতাবাদী, তারপর তিনি আরো বেশি বিপ্লবী হয়েছেন এবং তারপরেও বিপ্লবী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু আবার ধর্মকেও যে বর্জন করেছেন সেটাও বলা যাবে না। ধর্মকেও গুরুত্ব সহকারে দেখেছেন, কিন্তু ধর্মের নামে যে বদজাতি, জাতের নামে বদজাতি, এটা নজরুল ইসলামের নিজের কথা, সেটা যেমন আছে, ধর্মের নামেও যে বদজাতি আছে তার বিরোধিতাও করেছেন। এবং যেটা প্রকাশ পাওয়া যায় তার কথা, আমি তার একটা কবিতার কতগুলো লাইন, আমি এই সাম্যবাদী কবিতার কিছু অংশ পড়ি, বা মানুষ নামে এই কবিতার অংশটা পড়ি। তিনি বলছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। একেবারে চণ্ডীদাস সেখানে উপস্থিত। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। এখানে বলে রাখা দরকার যে সব দেশে সব কালে
ঘরে ঘরে যে সব দেশ সব তাল, এগুলো নজরুলের মাথার মধ্যে যথেষ্ট ছিল। তিনি আন্তর্জাতিকতাবাদী ছিলেন বলেই তিনি এটাও বলেছিলেন যে সাহিত্য কেবল নিজের কিন্তু অন্যের না, সেটা সত্যিকারের সাহিত্য না। এটা নজরুল ইসলাম নিজেও বলেছেন, এবং তিনি নিজেও নিজের সম্পর্কে বলেছেন, আমি কেবল আমার দেশের নই, আমি সব দেশেরই, আমি কেবল আমার সময়ের নাই, আমি সব সময়। তার সঙ্গে আবার এটাও যুক্ত করেছেন, আমি ভবিষ্যতের নবী নই, আমি বর্তমানের কবি। এগুলো আছে। তো যাই হোক, এইবার নজরুলের কবিতার লাইনগুলো খেয়াল করেন। পূজারি দ্বার খোলো, পূজারীকে বলতে, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তোকে সাতদিন। সহসা বন্ধ বন্ধ হলো মন্দির, মন্দিরের চিত্র দিচ্ছেন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার না। মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, এবার মসজিদে আসছেন, মন্দির থেকে মসজিদে, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। পেরিয়া হইয়া হাঁকিরো মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছে মর্গ ভাগারে গিয়া, নামাজ পড়িস বেটা, নামাজ পড়িস। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। দেখো করেন, ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি কমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। অর্থাৎ ধর্মের নামে যে বজ্জাতি, এই বজ্জাতির বিরুদ্ধে নজরুল সবসময়, নজরুল ক্যারেক্টারিস্টিক্যালি সোচ্চার ছিলেন, অবশ্যই সেটা বলা যাবে। তো সুতরাং ধর্মকে বর্জন করেন না, কিন্তু ধর্মের নামে যে বজ্জাতি সেগুলো তো তিনি আমাদেরকে দেখিয়েছেন, কবিতার ভেতর থেকেও দেখিয়েছেন। এমনকি শাস্ত্রের যে ভুল পাঠ, এগুলো নিয়েও নজরুলের কবিতায় কথা আছে, কবিতায় সেই বয়ান। আপনার তৃতীয় প্রশ্ন কি আছে? এখন স্যার আমি আমার শেষ প্রশ্নে চলে যাব, যেটা হচ্ছে আপনি যখন তরুণ ছিলেন তখন নজরুলের যে বইগুলো পড়েছিলেন, ওগুলোর মধ্যে কোনটা আপনার মনে একটু গভীর ভাবে দাগ কেটেছিল, বা কেন দাগ কেটেছিল, এগুলো নিয়ে যদি একটু কিছু বলতেন। এটা তো আর এক চিন্তা করে আমি যেটা দেখলাম, আমি আসলে তরুণ বয়স বলতে কি বোঝাই, ইউনিভার্সিটি আপনাদের বয়সে থাকতে আমি নজরুল ইসলামকে নিয়ে বেশ পড়াশোনা শুরু করেছি, এবং নজরুল ইসলামকে তার আগেও পড়াশোনা শুরু করেছে। আমার কাশেম চাচা বলে এক চাচা ছিল, কাশেম ভাই, চাচা না তিনি, তার সুবাদে আমি পড়েছিলাম সেটা ফরিদপুরে থাকতে নজরুলকে নিয়ে, এবং তিনি নজরুলকে নিয়ে আমাকে গল্প শোনাতেন অল্প বয়স থেকে, তখন থেকে নজরুলকে। এবং খুবই আমি একটু আগেও যাই, এবং খুব অল্প বয়স মানে শিশু, আমাকে যে ভোর হলো দৌড় খুলো খুকুমনি ওঠরে, এবং আমার কাছে অসাধারণ কবিতা, মানে ছড়া মনে হয়, নজরুলের ছড়া দিয়ে আমার জীবন শুরু। পরে যখন আমি ইউনিভার্সিটিতে পড়া শুরু করলাম তখন দুটো কাব্যগ্রন্থের কথাই বলতে হবে, এটাই পড়েছি আমি প্রথম। একটা হচ্ছে সাম্যবাদী আর একটা হচ্ছে সর্বহারা। পরে এসে পড়েছি তার প্রথম অগ্নিবীণা, সেগুলো পরে, কিন্তু এই দুটো কাব্যগ্রন্থের কথা বলতে পারি। এবং এই দুটো কাব্যগ্রন্থ সেই যে ইউনিভার্সিটি জীবনে পড়েছি, এখনো আমি এই দুটো কাব্যগ্রন্থের কাছে ফিরে যাই, সাম্যবাদী এবং সর্বহারা। একটা 1925 সালে প্রকাশিত হয়েছিল, আর একটি 1926 সালে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সম্পূর্ণ আলোচনাটা করার জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। আমরা জানি নজরুল বাঙালির জন্য এমন এক সত্তা, তাকে নিয়ে আলোচনা শুরু করলে আসলে শেষ হওয়া সম্ভব না। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য আলাদা করে সময় বরাদ্দ করার জন্য। এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের বুয়েট সাহিত্য সংসদকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে যারা আমাদের আলোচনা শুনেছেন এতক্ষণ ধৈর্য সহকারে সময় দিয়ে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবশেষে আমি শেষ করছি নজরুলের কয়েকটা লাইন দিয়ে, এটা আপনাদের সঙ্গে থাকবে আশা করি। লাইনগুলো হচ্ছে, এক ধরনের সন্তান, কেন কেউ রাজা কেউ প্রজা, অদ্ভুত দর্শন। এই সোজা কথা বলি যদি ভাই, হবে তাহা সিডিশন।
প্রজা হয় শুধু রাজবিদ্রোহী, কিন্তু কাহারে কহি অন্যায় করে কেন হয় না তো রাজাও প্রজাদ্রোহী। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।